Hello everyone, this is your host for today on 8 onwards and আজকে আমরা একটি লাইভ সেশন করতে যাচ্ছি which is on the topic of 71 আগেও পরে fractions within the pro and anti-liberation forces. This came kind of unannounced, kind of 16 December for our Victory Day exclusive, and we have some amazing guests with their own opinions and their own political views, and we'll be having some pros and some cons along with some other debates and discussions regarding the 71 issues. And I don't know এই সীমিত সময়ের মধ্যে আমরা কতক্ষণে এবং কতটুকু টপিক অ্যাকচুয়ালি আমরা কভার আপ করতে পারবো, but I'll try my best. We'll maintain peace at the same time. We might argue, we might have different opinions, and সবার আগে হচ্ছে আমরা আমাদের নতুন গেস্টদের সাথে পরিচিত হব. They have their own qualifications and I'm very junior to all of them. So start করব হচ্ছে দুর্লভ ভাইকে দিয়ে. Hello everyone. আমি দুর্লভ ইব্রাস আহমেদ. ইংরেজিতে একটা শব্দ আছে মিসফিট. সো আজকের এই আলোচনা প্রয়োগে আই এম দ্য মিসফিট ওয়ান, কজ সবচেয়ে কম এক্সপিরিয়েন্স বা মনে হয় আমারই এখানে। বাট দীর্ঘদিন মানে কমিউনিকেশনস নিয়ে কাজ করছি, সো সেটা একটা হতে পারে হয়তো, সেই জন্য আয়োজকদের পক্ষ থেকে তো জানানো হয়েছিল যে একটু যদি কথা বলার থাকে। আমি মূলত আর কি এখানে সাকিব ভাই, মুন্তাসির ভাই বা আমার বন্ধু মুন্তাসির এবং ইভান, সামরান, মোল্লা, আপনাদের কথা শুনতে বেশি আগ্রহী, আরো জানতে আগ্রহী যে আমরা কি চিন্তা করছি, আমাদের জেনজিরা কি চিন্তা করতেছে। আমরা যারা মিলেনিয়ালস, উই আর লাইক one of the most bhadaima generation ever, unfortunately, sorry for the language, but to some extent that we I'm actually suppressed. আমরা যারা মিলেনিয়ালস, আমরা অ্যাকচুয়ালি দুটো বড় জেনারেশন মাঝখানে একদম সাপ্রেসড অবস্থা আছে। সো আমাদের পয়েন্ট অফ ভিউ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য পার্ট। সো দেখা যাক কি হয়। আমি একটু মানে সাকিব ভাই, মুন্তাসিরের কাছ থেকে আরো বেশি মানে জানতে এবং শুনতে আগ্রহী আমাদের বিভিন্ন ইয়েগুলো নিয়ে, সাথে অন্যদের সাথেও আর কি আলোচনা চলবে। থ্যাংক ইউ। Okay, next আমরা একটা ব্রিফ ইন্ট্রো যাব সাকিব ভাইয়া, and then মুন্তাসির ভাই, and then we'll go to Ahmed Samran ভাই on our brief intro for today's exclusive live session. Thank you so much. Thank you for inviting me and having me. আমার নাম সাকিব প্রত্যয়, আমি একজন মাল্টিমিডিয়া সাংবাদিক এবং নতুন যে বাংলাদেশটা গড়ে উঠছে সেই বাংলাদেশে জনগণের একটা অংশ আমরা প্রতিনিধিত্ব করার চেষ্টা করছি। গণমুক্তি মঞ্চ নামে আমাদের একটা পিপলস প্ল্যাটফর্ম আছে, যেটা অভ্যুত্থানের সময় এবং অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশ পুনর্গঠনে একসাথে কাজ করে চলেছি আমরা। মুন্তাসিরও আমাদের সাথে আছেন, তার ব্যঞ্জনা ফাউন্ডেশন নিয়ে আমরা একসাথে গত 15ই সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবসে একটা শহীদ মিনারে প্রোগ্রাম করেছিলাম। আর 71-এর আগেও পরে আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস, খুবই রিলেভেন্ট একটা আলোচনা। তবে এই আলোচনায় আমি মনে করি যে নতুন যে বাংলাদেশটা আমরা গড়ে তুলতে চাচ্ছি সেখানটায় এই পিছনে ফিরে তাকানোর প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু সেটা নিয়ে ডিবেট না করে সেখান থেকে আমাদের যে কমন বন্ড গুলো আছে, কমন পয়েন্ট গুলো আছে, সেগুলো ধরে সামনে এগিয়ে যাওয়াটাই আমাদের মূল কাজ হবে। সো সেখানে আমার আলোচনা আজকে আমি সীমাবদ্ধ রাখার চেষ্টা করবো। ধন্যবাদ। নেক্সট আমরা যাব মুন্তাসির ভাইয়ের কাছে। ধন্যবাদ আজকে আমাকে হচ্ছে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মোহাম্মদ মুন্তাসির রহমান, আমি একজন মানবাধিকার কর্মী, আমি ব্যঞ্জনা ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং অলসো গণমুক্তি মঞ্চের সাথে হিউম্যান রাইটস কোঅর্ডিনেটর হিসেবে আছি। আর এই তো বিগত 6 বছর ধরে আর কি টুকটাক অ্যাক্টিভিজম করতেছি আর কি। হ্যাঁ, তো জুলাই গণঅভ্যুত্থানে আর কি হচ্ছে যেটা হয়েছে আর কি, যখন ক্রাইসিসটা হয় তখন আর কি আমার জীবনে যত ধরনের রিসোর্সেস আছে ওটাকে দিয়ে আসলে কিভাবে হেল্প করা যায় মানুষকে, ওই দিকে আমি ফোকাস করছিলাম। সো আজকের
ব্যাপারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিজয় দিবসে এবং বাংলাদেশের কারেন্ট পলিটিক্যাল কনটেক্সটে যেই ব্যাপারগুলো এখন চলতেছে আর কি, অনেকগুলো ব্যাপার চলতেছে। সো আমি আজকের আলোচনার দিকে আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। সো দেখা যাক কি হয়। এবার আমরা একটা ব্রিফ ইন্ট্রোতে চলে যাব আমাদের আহমেদ সামরান ভাইয়ের কাছে। হ্যালো এভরিওয়ান, আমি আহমেদ সামরান। আজকের গেস্টদের মধ্যে মনে হয় সবচেয়ে ছোট আমি, ইভানের পর। তো আমি মূলত হচ্ছে আজকে ট্রাই করব বেশি শোনার, আর কিছু কিছু ক্ষেত্রে নিজের অপিনিয়ন দেওয়ার চেষ্টা করব। আমি একটা ছোট্ট বিষয় নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে যে বিগত 15 বছরে, অর্থাৎ আমার জন্ম 2000 সালে। তো বুদ্ধি হওয়ার পর থেকে আমি হাসিনাকে পাওয়ারে দেখছি মোটামুটি, এবং সে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে হচ্ছে নিউজ মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়, পত্রপত্রিকা সব জায়গায় হচ্ছে সে তার নিজের ন্যারেটিভটাকে পুশ করার ট্রাই করছে, এবং যার দরুন দেখা যাবে যে আমাদের যে বাংলা ভাষার যেই ভোক্যাবুলারি সেগুলা খুব সংকীর্ণ হয়ে গেছে, মানে আমাদের এই জেনারেশনের মানুষের। সো আমরা কথা বলার সময়ও ওই ফ্রেমের মধ্য দিয়ে কথা বলি, আমাদের ভাষাগুলো ওই ফ্রেমের মধ্যে। এটা আগে আমি ভাবতাম যে এটা মেবি শুধু জেনজির মধ্যে আছে, বিকজ আমরা এটা দেখছি, বাট রিয়েলিটি হচ্ছে যে মানে যেটা আমি কয়েকদিন আগে আবিষ্কার করছি, যে মানে 40-50 বছরেরও বয়স্ক মানুষ যারা দুনিয়া আমাদের থেকে বেশি দেখছে এবং অন্যান্য শাসনও দেখছে, বাট তাদের মধ্যেও এই জিনিসটা অনেক বেশি, এবং তাদেরও চিন্তা ভাবনা ওই একটা ফ্রেমের মধ্য দিয়ে কাজ করে। এবং একটু ঘাটলে দেখা যাবে যে এর পেছনে প্রধান দায়টা হচ্ছে আমাদের পূর্ব বাংলার এলিটদের, যারা আমাদের সাহিত্য শিল্প অনেকাংশে কন্ট্রোল করার চেষ্টা করে আসছে সেই 52 সময় থেকে। যাই হোক, তো যেমন আমরা যদি আজকে আমাদের টপিকটা দেখি, যে এখানে অ্যান্টি লিবারেশন ফোর্স নিয়ে এখনো কথা হইতেছে, যেখানে স্বাধীনতা 54 বছর পার হয়ে গেছে। মানে এত পরে এসেও যে মানে স্বাধীনতার বিপক্ষ শক্তি নিয়ে কথা বলতেছি, এটা হাসিনার ক্রিয়েটেড একটা ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে সে দেশের মানুষকে ভাগ করত, এবং এই যে গুম খুন এই বিষয়গুলা সে চাপায় দেওয়ার চেষ্টা করত স্বাধীনতার বিপক্ষ শক্তি হিসেবে। মানে আমরা দেখছি যে মানে মুক্তিযোদ্ধা তাদেরকেও হচ্ছে ওই স্বাধীনতার বিপক্ষ শক্তি হিসেবে লাগাই দিতেছে। তো ওই তো একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে আজকে কথা বলার চেষ্টা করব। এই আর কি আমার শর্ট ব্রিফ ইন্ট্রো। থ্যাংক ইউ। এবার আমরা চলে যাব মোল্লা আজাদ ভাইয়ের কাছে, দেন উইল বি স্টার্টিং আওয়ার ডিসকাশন পার্ট। আসসালামু আলাইকুম, আমি মোল্লা আল বাবাল রাজি বিন আজাদ। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি। এবং আজকে আমরা মুক্তিযুদ্ধের আগের এবং পরের বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো। কিছু জিনিস অমীমাংসিত থেকে যাবে, সবার কাছে সব ইনফরমেশন সমান নয়। কারো কাছে একটা ইনফরমেশন আমার ভুল লাগতে পারে, আমার ইনফরমেশন কারো কাছে ভুল লাগতে পারে। সেই ক্ষেত্রে সবাইকে সহনশীল হওয়ার এবং কোঅপারেটিভ হওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের ফার্স্ট ফেজ অফ টুডেজ লাইভ সেশন পার করে ফেলেছি। নাও উইল বি স্টার্টিং আওয়ার ডিসকাশন ফেজ। অ্যান্ড আজকের যে বিষয়টা মেইনলি 71-এর আগেও পরে ফ্র্যাকশনস উইদিন দ্য প্রো অ্যান্ড অ্যান্টি লিবারেশন ফোর্সেস। সো ইউজুয়ালি দেখা যায় যে এটার একটা দুইটা পার্ট আছে, এবং স্পেশালি 24-এর জুলাই রেভলিউশনের পরে এই বিষয়টা নিয়ে, স্পেশালি ডিসেম্বর মাসে আসার পরে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে একটা আই উড সে স্পাইক অফ কনভারসেশন হয়ে গেছে রিগার্ডিং দিস টু ফ্র্যাকশনস। বাট অ্যাকচুয়ালি কি এরকম যে কিছু মানুষ বলছে যে 71 ভার্সেস 24 দুইটাকে মুখোমুখি করে দাঁড় করানো হচ্ছে, নাকি অ্যাকচুয়ালি দিস ক্যান কো এক্সিস্ট টুগেদার, নাকি অ্যাকচুয়ালি 71-কে 24-এর উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, বা 24 71-এর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, বা একটা দিয়ে আরেকটাকে নালিফাই করা হচ্ছে। এরকম অনেক কথাই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পলিটিক্যাল ফিলসফির মানুষজন, সেটা দলের হোক নির্দলীয় হোক, একটা ডিসকাশন, ডিবেট, কন্ট্রোভার্সি, একটা স্পাইক অফ কনভারসেশন আই উড সে ইন সাম ওয়েজ।
ক্রিয়েট হয়ে গেছে। সো এটা নিয়ে আমি হচ্ছে মতামত জানতে চাই প্রথমে আমাদের ফার্স্ট গেস্ট দুর্লভ ভাইয়ের কাছ থেকে। ভাই, আপনি এই বিষয়ে কি মনে করছেন অ্যাকচুয়ালি? ওয়েল, আজকে তো মহান বিজয় দিবস এবং স্বাধীনতার প্রায় 54 বছর আমরা পার করছি, রাইট? সো 71 বা 1971-এর যে গুরুত্বটা, এটাকে কি মুছে দেওয়া আদৌ সম্ভব? মানে কোনোভাবে কি সম্ভব? একটা দেশ, বাংলাদেশের মানে জন্ম যেখান থেকে আর কি, হ্যাঁ, আমরা কিন্তু মানে একাধারে অনেকগুলো স্বাধীনতা, মানে এই পার্টিকুলার জিও রিজিয়নের আমরা যারা মানুষ, আমরা কিন্তু যুগে যুগে বেশ অনেকগুলো স্বাধীনতা পার করে আসছি, স্বাধীনতা পেয়ে আসছি, বা সংগ্রাম মানে লিপ্ত হয়ে সেখান থেকেই আসছি। 47-এ হয়েছে, হ্যাঁ, তার আগে 57-তে আমরা মানে 1857, 1757-তে হচ্ছে হলো ইয়ে হারিয়েছি ব্রিটিশ রাজের কাছে। সো সেই হিসাবে যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে হলো প্রায় 3টা ডিফারেন্ট ইয়ে পার করে, রিজিম পার করে হচ্ছে হলো কি আমরা মানে 71-এর স্বাধীনতাটা, মানে বাংলাদেশ, স্বাধীন বাংলা আমরা পেলাম। এখন স্বাধীন বাংলার মানে আসার পরে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে কি ঘটলো, 75 পর্যন্ত কি হয়েছে, বা এরপরে 81 পর্যন্ত কি হয়েছে, 89 পর্যন্ত কি হইলো, তারপরে গণতান্ত্রিক সরকার আমলগুলোতে কি হয়েছে, সেটা পরের হিসাব। কিন্তু 71-এর যে সিগনিফিকেন্স, সেটাকে আসলে মুছে দেওয়া সম্ভব না। ঠিক একইভাবে 24-এর যে আমাদের 24-এর জুলাইয়ের যে সিগনিফিকেন্স, সেটাও কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, এবং এটাও মানে ভেরি ইম্পর্টেন্ট, কজ আমরা 15 বছর একটা ফ্যাসিস্ট রেজিমের আন্ডারে ছিলাম। হ্যাঁ, আমি লিবারেল লেফট মানে রাইট উইং এর আমার পার্সপেক্টিভ বিলং করে, সেখানে আমি নিজে বলতেছি যে ইট ওয়াজ আ ফ্যাসিস্ট গভর্নমেন্ট। হ্যাঁ, 15 বছর ধরে আমরা কথা বলতে পারিনি। ইয়ে সামরান একটু আগে যেটা বললো যে ভাষার পরিবর্তন হয়ে গেছে, আমরা মানে আমাদের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ অনেক চেঞ্জ আসছে। আমরা অনেক সাপ্রেস হয়ে কথা বলি, আমাদের যেভাবে কথা বলার কথা ছিল না, আমরা অনেক সাপ্রেস হইতে কথা বলা শুরু করলাম। মানে বিগত 15 বছরে আমরা অনেক সাপ্রেস হইতে কথা বলছি। হি হু মাস্ট নট বি নেমড, হ্যাঁ, এই ধরনের ইয়ে দিয়ে করতাম। ডিরেক্টলি কাউকে নাম বলতে হয়তো ভয় পেতাম ওই সময়। হ্যাঁ, কালো আইনগুলা, 54 ধারা, 57 ধারা, বিভিন্ন কালো আইন আমাদের উপর ইম্পোজ করা, বাজেভাবে ইম্পোজ করা হচ্ছিল, হ্যাঁ, নানা রকম ভাবে। সো সেই এতে মানে 71-কে আসলে যদি কোনো একটা রাজনৈতিক দল তার নিজের সম্পত্তি মনে করে, সেটা একেবারে মানে কি বলে একটা ন্যাক্কারজনক ব্যাপার আর কি। এবং 24 এবং 71 একটা মানে বড় মিল হচ্ছে, আমরা দুইবারই কিন্তু 24-এর জুলাইতেও আমরা একটা ফ্যাসিস্ট রেজিমের এগেনস্টে সবাই মিলে ফাইট করেছি, থ্যাঙ্কস টু দ্য জেন জিস ফর লিডিং দ্য পাথওয়ে, থ্যাঙ্কস টু অল দ্য মিলেনিয়ালস ফর সিটিং ইন দ্য হোম অ্যান্ড জাস্ট মনিটরিং এভরিথিং টু সাম এক্সটেন্ট। একটা বড় অংশ একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমে, আমার নিজের কথাই বলতে পারি, মানে একেবারে ভয় কুকড়ে বসেছিলাম। কিন্তু আবার একটা সময় যখন দেখতেছি যে আমার ছোট ভাইরা, আমার জুনিয়ররা, আমার ফ্রেন্ডরা যখন হচ্ছে ওরা আহত হচ্ছে, নিহত হচ্ছে, তখন আর বসে থাকা সম্ভব ছিল না। এটা মধ্যবিত্ত সমাজের মধ্যে তখন জিনিসটা খুব দ্রুত ছড়িয়ে, সুলিঙ্গের মতো ছড়িয়ে গেল। থ্যাংকস টু যাত্রাবাড়ির মানুষজনকে, আমি যদি বলবো প্রাইভেট পাবলিক 2 ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রী সহ। ঠিক একইভাবে 71-এও কিন্তু এটা গণমানুষের আন্দোলন ছিল, গণমানুষের সংগ্রাম, গণমানুষের মুক্তিযুদ্ধ। এখানে ঢাকার সবচেয়ে অভিজাত শ্রেণীর মানুষজন থেকে শুরু করে একেবারে মানে নওগাঁ, ঠাকুরগাঁওয়ের যে মানে গ্রামীণ মানুষ আছে, সবাই এখানে এফেক্টেড ছিল, সবাই এখানে সমানভাবে ইনভলভ ছিল। আচ্ছা, ঠিক, কিন্তু সমস্যা যেটা ছিল, যেটা যে জায়গাটাতে আমরা মনে হয় একটা মানে রিসেন্ট একটা বিতর্কের জায়গা চলে আসতেছে, বা বিতর্ক ঠিক না, মানে যুগে যুগে চলে আসতেছে, যে একটা সার্টেন রাজনৈতিক দল মানে ধর্মভিত্তিক রাজনীতি করা একটা দলের ভূমিকা নিয়ে। এটাতে তো কোনো মানে সন্দেহের অবকাশ নাই যে জামাতে ইসলামী 71-এর ভূমিকাটা কতটা মানে ঘৃণিত ছিল, জঘন্য ছিল। আর যেই রোলটা সেই সময় আওয়ামী লীগ হয়তো প্লে করেছে টু সাম সার্টেন এক্সটেন্ট, জনগণের পাশাপাশি যে লিডারশিপ রোল টু সাম এক্সটেন্ট যেটা প্লে করেছে, ঠিক সেখানেই এই জুলাই মাসে 24শে জুলাই এসে বাংলাদেশ আওয়ামী লীগ মানে ড্রাস্টিকলি ফেল করছে।
এবং এইটা মানে প্রবাবলি মানে পলিটিক্যাল সায়েন্সের একটা বড় ইয়ে থাকবে, মানে কেস স্টাডি হিসেবে থাকবে যে একটা পলিটিক্যাল পার্টি যারা লিডিং এ আছে, একটা লিডিং পলিটিক্যাল পার্টি কিভাবে প্রতিটা ডিসিশন 1 জুলাই থেকে 34 জুলাই মানে 5 আগস্ট পর্যন্ত প্রতিটা ডিসিশন ভুল করে এবং প্রতিটা ডিসিশন জনগণ সেটাকে কাউন্টার করে। দিস প্রবাবলি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সাম্পল ইন দ্য ওয়ার্ল্ড, যে একটা পলিটিক্যাল পার্টি কতটুকু নিজেদের ইয়ে হারায় ফেললে, জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে এবং তার ওই অহমিকার জায়গাটা অত বড় হয়ে গেলে সে একেবারে মানে পতনের মানে একেবারে কি বলবো মানে সপ্তম আসমান থেকে একেবারে ভূপতিত হতে পারে আর কি। I'm sorry for my languages and stuff because I'm not that used to in মানে in live political debates, so I'm more interested to hear from Prattoy Bhai, Muntasir, Samran and Azad, and also even from you as well. So আমার ভুল থাকতে পারে, আমার ভুলগুলো একটু শুধরাই দিলে খুশি হব আর কি এখানে। So this is my point, মানে একটা হচ্ছে যে আমরা দুইবারই মানে ফ্যাসিস্ট জনগণ ফ্যাসিস্ট রেজিমের এগেইনস্টে লড়াই করছি, দুটোই জনগণের লড়াই ছিল। 71 আমরা বাংলাদেশের মানে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে প্রতিষ্ঠা করছি, মানে জুলাই 24 জুলাই মানে 24 জুলাই আমরা ফ্যাসিস্ট রেজিমকে হটাইছি। এখানে এটাতে ডিবেটের কি আছে, এটাতে মানে কেন 24-কে 71-এর উপরে রাখতে হবে কিংবা 71-কে কেন এখন আমি সাপ্রেস করে ফেলবো, আই ডোন্ট গেট দ্য আইডিয়াস অ্যাবাউট দ্য নেটিজেন্স। সো যারা মানে এটা করতে চাচ্ছেন যে 71-কে আমি বলবো না মুছে ফেলার জিনিস, আমি বলছি যে 71-কে এখন একটু সাপ্রেস করে 24-কে ইয়ে করতে চাচ্ছেন, আমার মনে হয় তাদের একটু মানে একটু জানাশোনা পড়াশোনার প্রয়োজন আছে, একটু বোঝার ব্যাপার আছে 71-এর স্পিরিটটা কোথায়, কিভাবে আসলো, কেন আসলো, কি জন্য আমরা লড়াইটা করেছি। এখানে যদি আমরা একটা রাজনৈতিক দল জাস্ট একটা রাজনৈতিক দল ওই সময়টাতে প্রমিনেন্ট রোল প্লে করছে দেখে আমরা সব ইয়ে করব মানে ওই পার্টিকুলার টাইম ফ্রেমে সবকিছু মুছে ফেলবো, এটা মনে হয় খুব ভুল একটা চিন্তা হবে, খুব ভুল একটা রাজনৈতিক মুভ হবে আর কি। এখানে যে কারো থেকে যে কোনো রাজনৈতিক সচেতন মানুষের রাজনৈতিকভাবে সচেতন মানুষেরই উচিত হবে এই জিনিসটাকে খুব একটা পাত্তা না দেওয়া। সো দ্যাটস ফ্রম মি ফ্রম নাও, মানে এই পার্টিকুলার ইয়েতে আর কি আমি মানে সাকিব ভাই, মুনতাসির এবং আজাদার সামরানের কাছ থেকে আরো শুনতে আগ্রহী ব্যাপারে। অনেক ধন্যবাদ দুর্লভ ভাইয়াকে ফর শেয়ারিং ইউর ভিউ পয়েন্ট অন দিস। আমরা নেক্সট চলে যাব মুনতাসির ভাইয়ের কাছে। মুনতাসির ভাই, what do you think regarding what Dulab Bhai said and regarding the 71-24 debate and especially যে particular partyটা জামায়াত ইসলামী who took a stand against the liberation war of 71 and are still politically active in our country and আজকে বিজয় দিবসেও তাদের মিছিল এটা নিয়ে বের হয়েছে এবং অনেকে হচ্ছে বলছে যে still now they haven't asked for forgiveness বা they should still be held in trial even after what happened in 2013. এতে আপনার কি মত? Muntasir bhai may be disconnected হয়ে গেছেন, I guess. Probably he's not with us. Well, let's hope for the best and wait for him to come. And till then, we will ask the same question to Sakib Prattoy bhai. Sakib Prattoy bhai, what's your take on this? থ্যাংক ইউ। দুর্লভ যেটা বললেন যে 71-এর গুরুত্ব কি মুছে ফেলা হচ্ছে কিনা 24 দিয়ে, এটা আমরা তো নেটের মধ্যে দেখছি নানান জায়গায় নানান রকম এরকম প্রয়াসটা আছে এবং 71 এবং মুখোমুখি দাঁড় করে দেওয়ার একটা প্রবণতা আছে। সো একটা ছোট্ট উদাহরণ দিই, সে ফর এক্সাম্পল 71-এ আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, ওনার মুক্তিযুদ্ধে কোনো সার্টিফিকেট নাই, তো উনার যে এক্সপিরিয়েন্সটা আমি তার থেকে শুনেছি, আমার চাচাদের এক্সপিরিয়েন্স শুনেছি, আমার মামাদের এক্সপিরিয়েন্স শুনেছি, আমার মামা মারা গিয়েছিলেন বিহারীদের হাতে, তো এরকম নানান এক্সপিরিয়েন্স আমরা ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি, যারা আমরা মিলেনিয়াল আছি তারা এগুলো শুনেছি আমাদের ফ্যামিলির কাছ থেকে, আমাদের বন্ধু বান্ধব বাবা মার থেকে, সমাজ থেকে এগুলো পেয়েছি আমরা। তার সাথে একটা দীর্ঘদিন ধরে আমাদের পলিটিক্যাল কালচারে যে পার্টি ক্ষমতা থাকে সেই পার্টি এসে একটা ইতিহাস রচনা করে, সেটা একটা বয়ান ছিল। যেমন আমরা নানান ভাবে দেখেছি যে 75 থেকে
প্রায় 90 পর্যন্ত বা ইভেন কেউ কেউ বলে 96 পর্যন্ত জয় বাংলা বলা যেত না, সেটা আমরা দেখেছি। আবার এটা দেখেছি যে এখনো অনেকে সেই জয় বাংলাটাকে আওয়ামী লীগের স্লোগান হিসেবে দাবি করে এবং সেটাই এই বিজয় দিবসে এসে জোর গলায় ফেসবুকে সবখানে বলছে যে স্বাধীনতা মানে জয় বাংলা এবং জয় বাংলা মানে আওয়ামী লীগ এবং স্বাধীনতা মানে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে শেখ মুজিবের বা হাসিনার বাপের দেশ। এই ব্যাপারগুলো প্রচলিত আছে। তো এই যে মুখোমুখি দাঁড় করায় দেওয়ার প্রবণতাটা, এটা একটা খুব সুনির্দিষ্ট চক্রান্তের কারণেই হয়। এটা আমরা বুঝে করি বা না বুঝে করি, চক্রান্তটা এটাই যে আমাদের নিজেদের মধ্যে যদি বিভেদটা থেকে থাকে, আমরা যে বাংলাদেশি একটা নেশন বিল্ডিং এর মধ্যে দিয়ে যাওয়ার কথা ছিল 71 পরবর্তী সময়ে, সেটা আমরা যেহেতু করতে পারি নাই, তো আমাদেরকে নানানভাবে ডিভাইড করে রাখা হয়েছে এবং দেশের ভিতরে যারা সুবিধাবাদী শক্তি, যারা মাফিয়া আছে, তারা যেমন এটা সুযোগ নিচ্ছে, একইভাবে বাংলাদেশের বাইরে যে সকল পরাশক্তি বা আমাদের প্রতিবেশী দেশ, যারা বাংলাদেশের মধ্যে যদি বিভেদ থাকে বাংলাদেশিদের মধ্যে, তারা যেটা সুবিধা নিতে পারে সেই সুবিধাটা তারা নানানভাবে নিয়ে যাচ্ছে। তো 24-এর যে জুলাই অগাস্টে গণঅভ্যুত্থান হলো, জুলাই অভ্যুত্থান আমরা যেটাকে বলি, সেটার পরে আমাদের সকলেরই আসলে দায়িত্ব ক্লিয়ারলি বোঝা, যেটা আমরা আসলে সাধারণ জনগণের চায়ের দোকানের আড্ডা থেকে আমরা বুঝতে পারি, একটা রিক্সায় করে যেতে যেতে রিক্সা চালকের সাথে যখন কথা বলি সেটা থেকে বুঝতে পারি, গ্রামে গেলে গ্রামের একজন সাধারণ কৃষকের সাথে আলাপ করলে আমরা বুঝতে পারি যে এই জিনিসটার যে অনুভূতি, এটার যে স্পিরিট, মানুষ আসলে অত বোকা না যে অত বোকা করে, স্পেশালি গত 15-16 বছরের আওয়ামী ফ্যাসিস্ট রিজিমের সময় মানুষকে ধারণা করা হয়েছিল ওবায়দুল কাদেরের ভাষায় যে মানুষজন আসলে কোনো কিছু বুঝে না, যা বলবো গায়ের জোরে চাপাই দিব, সেটাই মানুষ বুঝতে পারে। সেই জায়গা থেকে আমরা আসলে সকলেই বুঝতে পারি যে এই যে 24 এবং 71-কে মুখোমুখি দাঁড় করায় দেওয়ার প্রবণতা, এটা বাংলাদেশ বিরোধী একটা চক্রান্ত। কারণ এটা মুখোমুখি হওয়ার তো কিছু নেই। 71 যদি আমাদের অতীতের স্মৃতি হয়ে থাকে, 71 যদি আমাদের বাংলাদেশের শেকড় হয়ে থাকে, সেটারই বর্তমান 24-এ এসে সেটার স্বরূপ আমরা দেখতে পাচ্ছি 24-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে। একই স্পিরিট সেই মুক্তিযুদ্ধ ছিল, যেই মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল, সেটারই কিন্তু ধারাবাহিকতায় আমরা দেখেছি 24। কারণ মানুষের তো আসলে মুক্তিটা মেলে নাই, এটা একটা চলমান প্রসেস। নানান ভাবে 72 থেকেই সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে আওয়ামী লীগের হাতে, এক নেতার হাতে সকল ক্ষমতা সঁপে দেওয়ার মধ্যে দিয়ে এই জিনিসটা আমাদের হাতছাড়া হয়ে গেছিল। জনগণের যে রাষ্ট্রের মালিকানা, সেটা হাতছাড়া হয়ে গেছিল এবং সেটা আবার জনগণের কাছে ফিরিয়ে Seems like we are having some connection issues. দেখতে পাচ্ছি না, একটু কনফিউজ। ওকে, আই গেস আবার ফিরে এসেছে। সো যেটা বললাম যে 71-এর পরবর্তী সময়ে আমরা দেখেছি যে যারা শক্তি ছিল তাদের মধ্যে একটা ক্ষমতায় যাবার দ্বন্দ্ব, জাতি গঠনের দ্বন্দ্ব হতে পারে, কিন্তু আদপে ক্ষমতা পাওয়ার দ্বন্দ্ব, সেটার কারণে বিভেদ হয়ে গিয়েছিল। আমরা দেখেছি যে তারপরে জাসদ গঠিত হলো, বাংলাদেশের স্বাধীনতার যে মূল চেতনা ছিল তার মধ্যে একটা তন্ত্র, সেটা জলাঞ্জলি দিয়ে দেওয়া হলো এবং যে স্পিরিট করে যে হয়তো আবার কোনো একটা দিন আসবে, আজকে কথা বলছি সেটার জন্য আমাকে চরম মূল্য দিতে হবে, সেই ভয়টা এখনো জনগণের মধ্যে খানিকটা হলেও আছে। তো সেটা আস্তে আস্তে দূর হবে। স্কারগুলো, ট্রমাগুলো একদিনে যায় না। আর বাংলাদেশের যে স্বাধীনতার হিস্ট্রি, সেটা আসলে 71 বা এই 24 সেটা না, কিন্তু 47 শুধু তাও না, মানে দীর্ঘকাল ধরে তো আমরা সংগ্রাম করছি। এবং যেটা 1700 শতাব্দীতে বাংলাদেশের ঢাকা শহর ছিল হচ্ছে, তখন বাংলাদেশ ছিল না, কিন্তু ঢাকা শহর ছিল লিভেবল শহর। সেই শহরটা যখন 71 সালে বাংলাদেশিদের হাতে বাংলাদেশের রাজধানী হিসেবে আমরা পেলাম ফিরে, সেই শহরটা একটা ধ্বংসস্তূপ ছিল, এখানকার মানুষজন খেতে পেত না। তো সেগুলো তো আমাদের জাতিগতভাবে জেনারেশনের পর জেনারেশন, আমাদের যে পভার্টি ট্রমা, আমাদের কিছু না পাওয়ার আশঙ্কা, সেইটা তো আমাদের ছিল। আমাদের যে আজকে আমলাতন্ত্র জনগণের নিপীড়ক হয়ে দাঁড়িয়েছে, সেটা তো একদিনে আসলে হয়ে দাঁড়ায়নি। এটার পিছনে দীর্ঘকালের কলোনিয়াল শাসন এবং তার পরবর্তীতে পাকিস্তান আমল, এবং তারপরে বাংলাদেশ যখন আমাদের স্বাধীনতা পেলাম, একটা নিজস্ব ভূখণ্ড পেলাম, এবং সেখানেও একটা এলিট গোষ্ঠীর হাতে অথবা একটা ক্ল্যানের হাতে, একটা শাসক গোষ্ঠীর হাতে
ক্ষমতাটা পুরোপুরি লুটপাট হয়ে যাওয়া, ক্ষমতাটা পুরোপুরি তাদের হাতে চলে যাওয়া এবং বাংলাদেশের রাষ্ট্রের মালিক যে জনগণ তারা প্রজা হয়ে থেকে যাওয়া, এই যে স্কারগুলো আমাদের মধ্যে, লিঙ্গারিং স্কার্স আমাদের মধ্যে আছে, সেটার ফলশ্রুতিতে আমাদের 24টা পাওয়া। সো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট যে এই 71 এবং 24-এ যে ফ্র্যাকশন গুলো তৈরি হয়েছিল, বা এখন যে 24-এর পরে যে ফ্র্যাকশন গুলো তৈরি হয়ে আছে, সেই ফ্র্যাকশন গুলো নিজেদের মধ্যে মারামারি না করে আসলে খুব সিম্পলি দেশ গঠনের সামনে আগায় যাওয়া। এবং খুব আমি এখানে সুশীল কথাটা এখন তো এখন গালি হয়ে গেছে, তো সুশীল বলতে চাই না, কিন্তু সভ্য মানুষের মতো গণতান্ত্রিক দেশ রাষ্ট্রে যেরকম হওয়া উচিত সেভাবে আমাদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ে একদম সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আমাদের জনমতটা প্রকাশ করা প্রয়োজন এবং জনগণকে সংগঠিত হওয়া প্রয়োজন রাজনৈতিকভাবে। কোন রাজনৈতিক প্রি-এক্সিস্টিং যে দলগুলো ছিল এই 53 বছরে, সেই দলগুলো আসলে আমাদেরকে স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তি কোনোটাই জনগণকে ডেলিভার আসলে ওভাবে করতে পারেনি। আমি বলছি না যে এখনো করতে পারবে না এরকম কোনো কথা, বাট আমাদের জনগণের যে রাজনৈতিক এজেন্সিটা তৈরি হয়েছে এই 24-এর মাধ্যমে, সেই এজেন্সিটা জনগণকে ধরে রাখতে হবে এবং সেটার জন্য যত এক্সিস্টিং রাজনৈতিক দল আছে বা নতুন যারা গড়ে উঠছে, অথবা রাজনৈতিক দলও যারা কখনো না, হয়তো একটা এনজিও, হয়তো একটা স্বেচ্ছাসেবী সংগঠন, হয়তো একটা পেশাজীবী সংগঠন, হয়তো জাস্ট গ্রামের পাড়ার মহল্লার একটা শান্তি রাখার জন্য যে সংগঠনগুলো গড়ে উঠেছে আমাদের, তাদের মধ্যে যে লিয়াজও করে, তাদের মধ্যে কোঅর্ডিনেট করে সংগঠিত থাকা জনগণের রাজনৈতিক এজেন্সিটা ধরে রাখা, সেটাই হচ্ছে আমাদের বর্তমানের রাজনীতি। এবং সেজন্য আসলে কোনো বিভেদের দিকে তাকালে চলবে না, এগুলো ডিস্ট্রাকশন। এটা নানানভাবে বয়ানটাকে নানান দিকে ঘুরিয়ে দিয়ে আমাদের জনগণকে আসলে যেটা করার দরকার সেটা থেকে আসলে বিচ্ছিন্ন করে রাখা, অন্য কিছুতে বিজি করে রাখা, এটা গ্ল্যাডিয়েটর ওয়ারের মতো, আর কিছু না। তো জনগণ যদি আমরা একীভূত থাকি এবং ফোকাস অন দ্য গোল, যে রাষ্ট্রটা আমাদের গঠন করতে হবে, আমাদের জাতিটা গঠন করতে হবে, তাহলে আমাদের কেউ আসলে দমায় রাখতে হবে। অনেক ধন্যবাদ সাকিব প্রত্যয় ভাইয়াকে। হি হ্যাজ গিভেন আস আ ওয়াইড ডেসক্রিপশন। এবং এখন ভাই কিছু ইম্পর্টেন্ট পয়েন্টও তুলেছেন রিগার্ডিং আজকের ডিসকাশনের মধ্যে যেগুলো হচ্ছে পয়েন্টস এবং ফ্যাক্টরস পড়ে, সেটা হচ্ছে কিছু জায়গা থেকে, কিছু সোর্সেস থেকে, স্পেশালি ফ্রম স্পেসিফিক পলিটিক্যাল পার্টিস এর কথা এসেছে, যেটা দুর্লভ ভাইও তুলেছে। এবং তাই এবার আমরা যাব নেক্সট আহমেদ সামরান ভাইয়ের কাছে। আহমেদ সামরান ভাই, আপনি কি মনে করেন যে এই যে 71-24 প্লাস এই যে জামাত ইসলামী এট দ্য সেম টাইম, যেখানে হচ্ছে কিছু জায়গায় বিহারি হত্যা এবং বুদ্ধিজীবী হত্যা নিয়ে যেসব প্রসঙ্গগুলো উঠে, যেখানে মাল্টিপল ফ্যাকশনস উইথিন দ্য প্রো লিবারেশন ফোর্সেস আমরা দেখতে পাই, যে এখানে সিরাজ শিকদারের বাহিনী আছে, আবার হচ্ছে মেজর জিয়ার বাহিনী আছে, আমরা আবার বেশ কিছু কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে, যেভাবে আমরা ইউজুয়ালি আগে মনে করতাম যে এটাকে একটা জাস্ট ওয়ান সাইডেড ফোর্স ইন ফেভার অফ দ্য লিবারেশন ওয়ার, আমরা মাল্টিপল ফ্র্যাকশনস দেখি। সো এইগুলোকে সমন্বয় করে what do you think where it comes to ultimately? What's your perspective on this? হচ্ছে যে মানে অনেকে চেষ্টা করতেছে 71-কে হচ্ছে 24-এর মুখোমুখি দাঁড় করাইতে। মানে এটা কোনো পলিটিক্যাল পার্টি স্পেসিফিকলি করতেছে কিনা বলা মুশকিল, তবে আওয়ামী লীগ করতেছে এটা একদম ক্লিয়ার। মানে এটা সবচেয়ে বেশি বলার চেষ্টা করতেছে আওয়ামী লীগ, বিকজ ওদের কাছে হচ্ছে একটা বড় হাতিয়ার ছিল 71, কারণ ওরা 71-কে নিজের সম্পদ বানায় নিছিল। এটা হচ্ছে ফ্যাক্ট। কিভাবে? আমি আজকে একটা ফেসবুকে একটা ঘটনা পড়তেছিলাম, পরে এটার সোর্সেস চেক করছে এবং ভ্যালিড সোর্স আর কি। একজন বীর প্রতীক, সে মুক্তিযুদ্ধের পরে গিয়ে দেখে যে তার পরিবারের সকল সদস্যকে হত্যা করা হয়েছে, তার বাড়িতে আগুন লাগানো হয়েছে, সবকিছু লুট করা হয়েছে। তারপর সে মানসিকভাবে কিছুদিন অসুস্থ হয়ে গেছিল আর কি। কি জন্য? কারণ সে ছিল একজন বিহারি। ওই বীর প্রতীক কারা করছে? আওয়ামী লীগ করছে। এরপরে আবার 71-এর সময়গুলোর মধ্যেও যদি দেখি যে মুক্তি বাহিনী আর মুজিব বাহিনীর মধ্যে বেশ কিছু ছোট ছোট যুদ্ধ হয়েছে এবং অনেক একে অন্যকে অনেক হত্যা করছে। তো এটা 71-এর শুরুর দিকে না, মাঝামাঝি সময় থেকেই শুরু হয়েছে, যে মানে আওয়ামী লীগের একটা গ্রুপ তখন থেকে চিন্তা ভাবনা করতেছিল যে 71-কে কিভাবে হাইজ্যাক করা যায়, নিজের করে নেওয়া যায়। এবং এরপর থেকে মানে 71-এর ইতিহাসটা কতটা মেসড আপ করে ফেলছে তারা লাস্ট 15 ইয়ার্সে,
প্লাস আগে থেকেই একটা প্রসেস চলতেছিল, যেটার কারণে মানে ওই তো অনেক, তারা তো হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে, তাই না? পুরা দেশের মানুষকে বোঝানোর জন্য যে ভাই এটা আমার পার্সোনাল সম্পত্তি। হ্যাঁ, আমার বাপ ঘোষণা দিছে, আমার বাপের নির্দেশে এই দেশ স্বাধীন হয়েছে। সো এরকম। আবার ওইদিকে আমরা যদি ইন্ডিয়ান মুভিজ গুলা দেখি বা ইন্ডিয়ান অথরদের যদি লেখা পড়ি, বা গতকালকে তো মোদির হচ্ছে একটা ছিল, টুইটও আমরা দেখছি। সো তাদেরও একটা ন্যারেটিভ আছে যে ইন্ডিয়া এসে স্বাধীন করে দিছে। সো ইন্ডিয়া যা চাবে তা হবে, অনেকটা এরকম। ৭১-এর পরে আমরা দেখছি যে ইন্ডিয়া কিভাবে বাংলাদেশকে লুটপাট করে গেছে, এবং এক কথায় ওই মুহূর্তে দেশের মানুষও কিছুটা ইন্ডিয়ার কাছে ছিল, কি বলে, জিম্মি ছিল। তো এই ধরনের বেশ কিছু কারণে ৭১-এর কিছু কিছু জিনিস এখনো অমীমাংসিত রয়ে গেছে। প্লাস শুধু জামাত না, অনেকগুলাই মানে ছোট ছোট গ্রুপ ছিল যারা হচ্ছে এই ৭১-এর তখন বিরোধিতা করছিল। আমরা বামদেরও একটা অংশ দেখি যে তারা বিরোধিতা করছিল। তো এই সুযোগগুলো আর কি আওয়ামী লীগ কাজে লাগানোর চেষ্টা করছে, এবং সেটা এখন তারা কন্টিনিউ রাখার চেষ্টা করতেছে। বিকজ আওয়ামী লীগ তো এই ২৪-এর পরে বাংলাদেশের রাজনীতি থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তারা হচ্ছে ওই জয় বাংলা স্লোগানটা আনতেছে, এটা তাদের বানানো স্লোগান। তো মানে ৭১ অফকোর্স এই স্লোগানটা অনেক ওয়াইডলি স্প্রেড ছিল। তো তারা এখন, এটা কিন্তু আওয়ামী লীগের আমলেই জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা কিন্তু ওই যে বাংলাদেশ জিন্দাবাদ, যেটা ওই স্লোগানের সংবলিত কিছু মেডেলও কিছুদিন আগে আমরা দেখলাম, দুর্লভ ছবি কিছুর মধ্যে ৭২ সালের সেই ছবিগুলো, এবং কিছু কিছু ভিডিও ফুটেজও আছে যে ওই তো বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানগুলা দিছে। তো এখন বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ কেন এত উঠে পড়ে লাগছে ওদের এই জয় বাংলা স্লোগানগুলা, বা হচ্ছে ওই ৩২ নম্বরের বাড়ি টাড়ি, এগুলা নিয়ে এত কেন? কজ ওদের রাজনীতিটা আসলে ওইটা কেন্দ্রিক, ওই একটা জিনিসকে পুঁজি করে তারা আসতেছে। এই কারণে ওরা দেখাইতে চাইতেছে, কজ ৭১-এ তো মানে প্রচুর মানুষ মারা গেছে, বা আমাদের আবেগ তো এটার সাথে রিলেটেড। ৭১ তো মানে ৭১ ছাড়া তো বাংলাদেশ আসে নাই, তাই না? এটা ফ্যাক্ট। এখন এই আবেগটাকে কাজে লাগায় আওয়ামী লীগ বোঝানোর চেষ্টা করতেছে, দেখো ৭১-কে ২৪-এর এগেইনস্টে রাখা হয়েছে, সো ৭১ বনাম ২৪ এরকম করার চেষ্টা করা হইতেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ৭১-এর কন্টিনিউশন হচ্ছে ২৪। এটা আমি পার্সোনালি মনে করি। হ্যাঁ, ৭১-এ কিছু কারণে, এই আওয়ামী লীগের কারণেই ৭১-এর যেই স্বাধীনতা যুদ্ধটা সেটা ফেইল করছে। আমাদের যেই মুক্তিযোদ্ধারা বা দেশের মানুষ যেই আশাটা দেখছিল সেটা ফেল করে গেছে। কজ ওই যে আওয়ামী লীগের, আচ্ছা আওয়ামী লীগ স্পেসিফিকলি মানে ওই গ্রুপটার যারা হচ্ছে নিজেদের লোভে বা নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য হচ্ছে ওই ৭১-এর ন্যারেটিভটাকে নিজেদের মতো করে সাজায় নিছিল। সো সেই জিনিসটা তারা এখন ২৪-এ এসে কাজে লাগাইতেছে। তো মানে না, এটা তোমার নিয়ে কথা ঠিকই আছে ভাই, মানে আওয়ামী লীগ এটা নিয়ে হচ্ছে যে ঠিক আছে, মানে লজ্জার কিছু নাই, এটা বলো, মানে হচ্ছে বলতে হবে। ধরে রাখার কোনো মানে হয় না, লাইক আমরা মানে ওই তো ওদের বয়ানের আর ফাঁদে না পা দেই আর কি, যে ৭১-এর কন্টিনিউশন ২৪, আর ২৪-কে অফকোর্স আওয়ামী লীগ মুছার চেষ্টা করবে। ওই ওদের কাছে তো একটা জিনিস আছে ৭১ দিয়ে হয়তো ২৪-কে মুছার চেষ্টা করবে। দ্যাটস অল। আর আরেকটা কি জানি প্রশ্ন ছিল ইভান? রিগার্ডিং দ্য অ্যান্টি লিবারেশন ফোর্সেস অ্যান্ড দ্য বিহারি হত্যা, যে অনেক জায়গা থেকে ফ্র্যাকশন আসে যে যেটা প্রো লিবারেশন ফোর্স দ্বারা হচ্ছে বিহারি হত্যার একটা ইস্যু অনেকে তুলে, দ্যাট দিস হ্যাপেন ফ্রম দ্য প্রো লিবারেশন ফোর্সেস সাইড, এটা নিয়ে মানে আচ্ছা, যুদ্ধের সময় তো দুই গ্রুপের মানুষ তো মারা যাবে, এটা অবভিয়াস না? তো মানে ও আচ্ছা, হ্যাঁ, বুদ্ধিজীবী ইস্যু ছিল, হ্যাঁ। তো এটা তো অবভিয়াস, কিছু মানুষ তো অফকোর্স মারা গেছে, বা এগুলার তো প্রমাণ আছে। আবার ওইদিকে তো মুক্তি বাহিনীরও তো অনেক মানুষ মারা গেছে। এখন আমরা তো মানে সত্যকে অস্বীকার করার কিছু আসে না, এটাই। আর আরেকটা বিষয় হচ্ছে তো বুদ্ধিজীবী হত্যার বিষয়, ধরেন এখানেও শাহরিয়ার কবির খুব সম্ভবত তার একটা কথা আছে নিয়ে, ওই যে জহির রায়হান নিয়ে। আমি আবার জহির রায়হানের বেশ কিছু বই খুব পছন্দ করি, তো কাইন্ড অফ হিজ ফ্যান। তো এটা শোনা যায় যে ২৫ জানুয়ারি ১৯৭২ সাল সে হচ্ছে একটা প্রেস কনফারেন্স করে, এবং হচ্ছে যে কিছু মানুষের মুখোশ উন্মোচন করার চিন্তা ভাবনা করে। ৩০ তারিখ স্ক্রিনিং এর মাধ্যমে, সে তো হচ্ছে ফিল্ম মেকার ছিল, সো স্ক্রিনিং এর আগেই হচ্ছে সে গুম হয়। তো কার সময়, কিন্তু এই ধরনের কিছু বিষয় আছে আর কি। সো এটা কি এর পিছনে এর হাত আছে কিনা সেগুলা নিয়ে, বাট
ওই তো দুই পক্ষেরও কিছু মত আছে, বাট হ্যাঁ আপু হাত তুলছে অনেকক্ষণ ধরে। আচ্ছা, আমি এখানে কিছু অ্যাড করতে চাই। আসলে মুক্তিযোদ্ধা বলতে আমরা বা আপনারা সবসময় বুঝি যারা বন্দুক নিয়ে মাঠে মুক্তিযুদ্ধ করে গেছেন। মুক্তিযুদ্ধে কিন্তু ইনক্লুডেড ছিল ডাক্তার সমাজ, ইঞ্জিনিয়ার সমাজ, আর্মি সমাজ সহ আরো অনেকে। তাদেরকে এক্স্যাক্টলি। আমরা কেন মুক্তিযোদ্ধা বলতেছি না সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। এটা একটা। আর বিহারি নির্যাতন বা মুক্তিবাহিনী নির্যাতন, যে নির্যাতনের গল্প আমি আমার দাদা একজন ডাক্তার ছিলেন সেই সময়। তো এরকমও ইনসিডেন্ট হয়েছিল। আমার দাদার বাড়িতে 15 দিন হচ্ছে বিহারীদেরকে আশ্রয় দিত আর 15 দিন মুক্তিবাহিনীকে আশ্রয় দেওয়া হতো। এবং মোটামুটি একটা ছোটখাটো মেডিকেল ক্যাম্প খোলা হয়েছিল যাতে করে তাদেরকে ট্রিটমেন্ট দেয়া যায়। এবং এক দলকে আশ্রয় দিলে আরেক দলের ক্ষোভের মুখে পড়া লাগতো এবং আরেক দলকে আশ্রয় দিলে আরেক দলের ক্ষোভের মুখে পড়া লাগতো। তো পুরোটা টাইম আমার দাদাকে বাসা থেকে অনেক দূরে পালাই থাকতে হয়েছে এবং আমার দাদা বাড়ির ফ্যামিলি মেম্বার এরাও সবাই গ্রামের মধ্যে লুকাই ছিল যাতে করে ধরতে না পারে, যেহেতু সরকারি ডাক্তার ছিল। আর আসলে মুক্তিযুদ্ধ ভিতরে যে বিহারি হত্যার যে ব্যাপারটা আছে এটা মোল্লা আজাদ আরো সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারবে। আমি যেটা শুনেছি নওগাঁ বা সান্তাহারের দিকে মুক্তিবাহিনী বা সাধারণ মানুষ বিহারীদের জবাই করেছে। তারপর বিহারীরা ক্ষেপে যেয়ে তারাও হচ্ছে সাধারণ মানুষদের জবাই করেছে এবং গ্রামকে গ্রাম উজাড় হয়েছে এভাবে। এটা একদম আপনার নওগাঁর ধামকুড়ি গ্রামের ইতিহাসে এটা আছে। আমাদের একটু দুঃসম্পর্কের আত্মীয় তাদের বয়ান থেকেই আমি বলছি যে এটার সত্যতা আছে। আসলে একটা যুদ্ধ হলে দুই পক্ষ আপনার সাফার্ড হয় বা ভিকটিম হয়, কিন্তু ভিকটিম ফ্যামিলি গুলোর উপর দিয়ে কি যায় সেটা শুধু ভিকটিম ফ্যামিলি বলতে পারে। একটা যুদ্ধ কোনো সহজ কোনো কিছু না। একটা যুদ্ধ কখনোই কোনো কিছুর সলিউশন ছিল না। তো 1971 এ আমি বলব অবশ্যই কনস্পিরেসি ছিল। ইন্ডিয়ান কনস্পিরেসিও ছিল। আবার পাকিস্তানরাও আমাদেরকে বারবার আ কি বলে তাদের আন্ডারে বা তাদের অধীনস্থ করতে চাচ্ছিল। আমাদের অধিকারের অধিকারকে বারবার ক্ষুণ্ণ করছিল। এটা আমরা কখনোই অস্বীকার করব না। 1971 আমাদের বেসিক। কিন্তু 1971 কে বেসিক করে পরবর্তীতে আওয়ামী জঙ্গিরা যা করছে সেটা আসলে আমি বলব সেটা আমাদের জাতির জন্য একটা খুব বড়, কি বলবো, অনেক বড় একটা মানে পিছনে ফিরে দিছে। মিনিমাম 53 বছর পিছনে আমরা চলে গেছি এই লাস্ট 15 বছরে। ৭১ হচ্ছে ধরেন মার্চের ২, ৩, ৪ ৬ তারিখ পর্যন্ত, বা হচ্ছে একদিন হচ্ছে আমার কলেজে একজন মুক্তিযোদ্ধা আসছিলেন। উনি হচ্ছে ওনার এক্সপেরিয়েন্স শেয়ারের জন্য একটা বিশাল অনুষ্ঠান হয়েছিল। তো এখানে উনি বলতেছিলেন আরকি যে মার্চের ২৩ তারিখে ওনারা হচ্ছে খুব সম্ভবত আমেরিকান এম্বাসি আর ইন্টারকন্টিনেন্টালে হচ্ছে বোমা হামলা করে। তারপর হচ্ছে মিরপুরে হচ্ছে বিহারীদের উপর হামলা করে। তো এই ধরনের ঘটনা শুনাইছিলেন। এরপর তো ওই তো ফলশ্রুতিতে ২৫শে মার্চ কালো রাতের ঘটনা। তো হ্যাঁ, এই ঘটনাগুলো তো ট্রু। এখন বিষয়টা হচ্ছে যে আ বিপত্তিটা সেখানে বাধে যে ৭১ এর আগে তো ৪৭, এটা তো একটা ফ্যাক্ট। এবং ওই ৪৭ কে বাদ দিয়ে আসলে ৭১ না। এখন ৪৭ এ যেটা হইছে, ইন্ডিয়া হারছে। ইজি হিসাব। যে ইন্ডিয়ার কংগ্রেস তো চায় নাই, বা গান্ধীরা তো চায় নাই যে দেশ ভাগ হোক। ৪৭ এ ভাগ হইছে। এটা ওদের একটা, তো এই জিনিসটাকে ওরা বের করার চেষ্টা করছে। এই জিনিসটা যেই জিনিসের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে এই ৪৭ এ দেশ ভাগ হইলো। তো এই জিনিসটা ভুলানোর চেষ্টা করার কারণে ধরেন শুধুমাত্র আমাদেরকে ৭১ এ বেশি ফোকাস করা হয়েছে ৪৭ কে বাদ রেখে। যেটার কারণে দেখা যায় যে আমাদের অ্যাকচুয়ালি ইতিহাসগুলা না, মানে সবকিছু তো ডট তো কানেক্টেড থাকে। এখন আপনি কিছু আংশিক সত্য রেখে যেইটা আপনার এগেইনস্ট এ যাবে, বা যেটা আপনার ন্যারেটিভকে কিছুটা দুর্বল করতে পারে, বা যেটা আপনার ন্যারেটিভের বাইরে যায় বা আপনার পছন্দ হয় না, সেই জিনিসগুলো যদি আপনি বাদ দিতে চান, তখন দেখা যায় কি ওই ইতিহাসটা যখন ইন্টারকানেক্টেড না হয়, মানুষ ইতিহাসটাকে পছন্দ করে না, বা এটার সত্যতা নিয়ে বিষয় আসে আরকি। তো এখন আমি যেটা মনে করি আমাদের যেটা করা উচিত যে ৪৭, ৭১, ২৪ সবগুলো তো ইন্টারকানেক্টেড। একটার পর একটা তো আসছে। তো মানে কোনটার আসলে মুখোমুখি না। এটা কন্টিনিউয়েশন। তাই না? একটার পর একটা হইছে। তো জিনিসটাকে এভাবে দেখা যে এটার পর এটা, এটার পর এটা, ধাপ হিসেবে দেখা আরকি। ইভান। অনেক ধন্যবাদ সামরান ভাইকে এবং সরণী আপুকে। আমরা আমাদের আর ৩ জন স্পিকার বাকি আছে। এরপর আমরা আমাদের আলোচনা পর্বটা শেষ করব। তো বেশ কিছু পয়েন্ট এসেছে দুর্লভ ভাইয়া থেকে, সাকিব ভাইয়া থেকে, সামরান ভাইয়া থেকে, আপুর কাছ থেকে, এবং এভাবেই
নেক্সট চলে যেতে চাই, যেহেতু নওগাঁর একটা কথা এসেছে, নেক্সট আমি নওগাঁরই একজনের কাছে যেতে চাই, মোল্লা আজাদ ভাইয়ের কাছে, রিগার্ডিং দা এই যে নকশাল পার্টির যে ইয়াটা, যে আমরা যেরকম একটা রাইট উইং এর একটা অ্যান্টি লিবারেশন ফোর্সের ভূমিকা হলে শুনে আসছি, বাট সেরকম বামপন্থী বা ওদের ব্যাপারটা ওভাবে কখনো আসে না। সো এই বিষয় নিয়ে আপনার কি মত? এই স্পেশালি রিগার্ডিং দিস বুদ্ধিজীবী হত্যা, কিছু মানুষ বলে যে যাদেরকে হচ্ছে এরকম একটা কোয়েশ্চেন আসে যে আচ্ছা এই 9 মাস তো যাদেরকে মারা হলো বুদ্ধিজীবীরা, যে এই 9 মাস তো তারা পাকিস্তানি সেনাবাহিনীর শেল্টারে ছিল, এদের মধ্যে অনেক মাওয়িস্ট ছিল তারা দাবি করে, এরকম অনেকে, তো এগুলার অ্যাকচুয়ালি সত্যতাটা কি, এবং এই নকশাল বাহিনী এবং এই মাওয়িস্ট পার্টির সাথে এগুলোর কানেকশনটা কি এক্স্যাক্টলি? ধন্যবাদ। সবার প্রথমে কালচারাল অ্যাগ্রেশন নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা যদি ইতিহাস ঘেটে দেখি, মোটামুটি 1500, 2000 কি 5000 বছর পুরানো, তার মধ্যে ইতিহাস ঘাটলে কালচারাল অ্যাগ্রেশনের সর্বপ্রথম উদাহরণ দেখতে পাই আমরা ইরানে। ইরান বললে ভুল হবে, জিনিসটা আসে কিছুটা পার্সিয়ান সাম্রাজ্য নিয়ে। আমরা সবাই আমাদের ধর্মের বিষয়ে কিছু জানি, নামাজ, রোজা, এগুলো বিষয়ে কিছু জানি। এখন কে কে আসলে বলতে পারবেন যে এগুলো শব্দগুলো কোথা থেকে এসেছে? ইসলাম ধর্ম প্রথম আসে মানে আলটিমেটলি আসে মক্কা এবং মদিনা থেকে, এবং আরবি ভাষার উপরে, এবং সেখানে আমাদের ইবাদতকে বলা হয়েছে সালাত। তারপর আমরা যেটাকে রোজা বলে জানি সেটা হচ্ছে সিয়াম বা সাওম। এখন বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান এসব অঞ্চলে ইসলামটা ঘুরে এসেছে একটুখানি সামান্য বেকা হয়ে, এবং সেটা হচ্ছে ইরানের পদ্মে, এবং সেই কারণে আমরা সালাতকে জানি নামাজ নামে, এবং সিয়ামকে জানি হচ্ছে আমরা রোজা নামে। এরকম অনেক শব্দ এরকম আমাদের পরিবর্তিত হয়ে এসেছে, এবং অনেক মানুষ এভাবে ভাবে যে ইরান একটি মানে ইসলামের একটি তীর্থভূমি। আসলে তীর্থভূমির মতো তেমন কিছু নাই, এবং একই জিনিস থেকে আমরা পরিলক্ষিত করি। আমরা 71 বলেন কিংবা 72 বলেন, এরকম সব সময়ে কিংবা তার আগ পর্যন্ত আওয়ামী লীগের স্লোগানও আমরা দেখি যে পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সেটা পরিবর্তিত হয়ে 72-এর পরে এসে সেটা পরিবর্তিত হয়ে আসে জয় বাংলা হে। সেটাকে তারা মুক্তিযুদ্ধের স্লোগান কখনো বলতে পারে না। এটা হচ্ছে আমার দাবি। দ্বিতীয় কথা, রাজাকার রাজাকার রাজাকার, এটা দিয়ে সবচেয়ে বিক্রি, এই শব্দটাকে সবচেয়ে বিক্রি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রতিনিধি কেউ তখন নাই, পালিয়েছে, সেটা পরের কথা। কিন্তু মেন জিনিস যেটা আসে, যে শেখ হাসিনার মেয়ের শ্বশুর রাজাকার ছিল, এটা কয়জন জানেন? সে তার নিজের পরিবারে বিয়ে দিয়েছে রাজাকার পরিবারে, সবাই জানি, আশা করছি সবাই জানি। সে তার নিজের পরিবারের বিয়ে দিয়েছে রাজাকারের ঘরে, এবং সে রাজাকার বিক্রি করে বেড়াচ্ছে কোথায়? পলিটিক্সে। এবং এই শব্দ থেকে সে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে। এবং এর থেকে একটা বড় বিষয়, জামাতের স্বাধীনতা বিরোধী যুদ্ধে, স্বাধীনতা বিরোধী পজিশনে ছিল তারা, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু আমরা যদি আল্লামা সাঈদীর বিষয়টি দেখি, সেখানে কিন্তু আওয়ামী লীগ ফলস সাক্ষী নিয়ে এসেছিল, এটা অস্বীকার করার উপায় নাই। আসলে 71 আর 24-কে মুখোমুখি না দাঁড় করিয়ে আমাদের উচিত একটি ধারাবাহিক পর্যায়ে ধরা। যখন যারা শত্রু ছিল আমাদের, তখন তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এটা একটি বড় বিষয়। কারণ এরপরে যদি আসি, অনেকে বলে মানে কি মোটামুটি রেজিস্টার্ড ভাবে বলা যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে ঢুকে যাচ্ছে 10 ডিসেম্বরের দিকে। তো 10 ডিসেম্বর থেকে এই পাশে যদি আসা যায়, ইন্ডিয়ান আর্মি মোটামুটি বাংলাদেশে পিলখানাতে যেভাবে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল, একই পজিশনে তারা মোটামুটি ফার্স্ট ডে থেকে বাংলাদেশ বিভিন্নভাবে ঝামেলা করার চেষ্টা করেছে। কিছু ক্ষেত্রে তারা ব্যবহার করেছে কিছু বামপন্থী সংগঠনকে দিয়ে, যারা তাদের উইঙ্গে ছিল। মেইনলি ইন্ডিয়া থেকে তারা ফান্ডিং পেত তাদের পার্টি চালানোর জন্য, এরকম কিছু মানুষ তাদেরকে সাহায্য করেছে।
যদি আমি ভুল না হয়, এবং আমি ভুল না, কিন্তু এই তথ্যমত আওয়ামী লীগের আমলের কারণে আপনি বই টই বা কোথাও স্বাভাবিকভাবে পাবেন না। এবং দ্বিতীয় কথা যেটা, 25শে মার্চ বঙ্গবন্ধু যাকে বলা হয় শেখ মুজিবুর রহমান, সে তো পালিয়েছিল এবং পালানোর পরে দেশকে রেখে যায় একটি ক্রান্তি লগ্নে, এবং ক্রান্তি লগ্নে পাঠে রেখে যাওয়ার পরে আমাদের আত্মীয় স্বজন এবং আমার নিজের বাবার মুখে শোনা যে রাজশাহীর পুলিশ লাইনে যখন প্রথম শুরু হয় আর্মি এবং পুলিশের লড়াই, এই পুলিশের লড়াই শুরু, আর্মি এবং পুলিশের লড়াই শুরু হওয়ার পরে সেখানে আর্মি যখন পুলিশের উপর বিজয় লাভ করে, সেখানে তাদেরকে যখন তাদের ইউনিফর্ম খোলা হয়, তাদের ব্যাচে মুসলিম নাম থাকলেও তাদের কারো মুসলমানি বা খতনা করা ছিল না। এবং পুলিশ লাইনটা আপনারা কেউ যদি রাজশাহী এসে থাকেন তাহলে জানবেন যে একদম নদীর ধারে এবং নদীর পরে ওই পাশে বর্ডার, অত সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এখানে কি হয়েছে। এবং আমাদের নওগাঁর ক্ষেত্রে যদি বলা যায়, সেক্ষেত্রে আমার বাবা নিজে মুক্তিযুদ্ধ পরিষদে ছিল এবং পরে সে সেটা ছেড়ে চলে আসে। এটার একটি প্রধান কারণ হলো যে ইপিআর এর সাথে কিছু ইন্ডিয়ান আর্মি ঢুকে এখানে কিছু মানুষকে তারা নির্দেশ দিয়ে যায় যেন তারা বিহারীদেরকে হত্যা করে, এবং নিরীহ বিহারীদেরকে প্রথম সেখানে হত্যা করা হয়। এবং সেই ঘটনা, সেই নিউজটা পাওয়ার পরে সেখানে পাকিস্তান আর্মি মানে আমাদের গ্রামে ঢুকে। এখন এই বিষয়টা আসার পরে কি বোঝা যাচ্ছে, 71-এর প্রথম যুদ্ধটা শুরু হয় কমিউনাল দিক দিয়ে। ফার্স্টে ছিল একরকম, পরে ছড়ানোর জন্য সেটা কমিউনাল ভাবে কিছু গোয়েন্দা ইন্ডিয়ান র বলেন বা ইয়ে বলেন, এরা অনেক একটা কাজ করেছে। আমাদের জন্য যেটা ছিল আমাদের মুক্তির লড়াই, ইন্ডিয়ার জন্য ছিল সেটা পাকিস্তান ভাঙার লড়াই। এখন এরপরে যে বিষয়টা আসে সেটা হলো যে পাকিস্তান আর্মির মধ্যে বাঙালি কিছু আর্মি অফিসাররা সেখানে বিদ্রোহ করে দেশের মানুষকে বাঁচানোর জন্য। মেজর জিয়া, মেজর জলিল, মেজর ডালিম এবং তাদের সবার অধিনায়ক আমাদের ওসমানী সাহেব, জেনারেল ওসমানী, সেখানে জেনারেল ওসমানী যেখানে সর্বাধিনায়ক হিসাবে এখানে সম্পূর্ণভাবে যুদ্ধ পরিচালনা করেছেন, সেখানে তাকে তো ভুলিয়ে দেওয়া হয়েছে এবং যে পালিয়েছিল দেশ থেকে তাকে এখন সর্বাধিনায়ক বানানো হয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মোল্লা আজাদ ভাইকে। We have come to a long discussions and we still have our speakers left. আমাদের এবার আমরা চলে যাব হাসান ভাইয়ের কাছে, specifically to ask about the part where it ended from মোল্লা আজাদ ভাইয়ের part, যে এই যে বুদ্ধিজীবী হত্যা নিয়ে কিছু মানে ফ্র্যাকশনস কথাবার্তা হয় যে তাদের মধ্যে হচ্ছে মাওয়িস্ট কমিউনিস্ট ছিল, এমনকি কিছু অ্যান্টি লিবারেশন ফোর্সেস ছিল, এবং এরকম নিয়ে কিছু কোয়েশ্চেন তোলা হয়, কিছু মানুষের থেকে দাবি তোলা হয় যে অ্যাবাউট 9 মাস তারা হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী যারা আমাদের উপর গণহত্যা চালিয়েছিল 71-এর টাইমে, তাদের শেল্টারে থাকে। সো how did that happen যে শেল্টারে থাকার পর 14 ডিসেম্বরে they come to kill him, and মানে how do you exactly see this connecting to all the perspectives together regarding this? ধন্যবাদ ইজন ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো প্রথমত আমি যে বিষয়টার উপরে একটু স্পটলাইট ফেলতে চাই সেটা হচ্ছে যে আমাদের বুদ্ধিজীবী যাদের হত্যা করা হয়েছিল এবং এর আগের স্পিকাররা যে এই বিষয়টার উপরে তুলছিলেন আর কি, আমাদের বিহারি হত্যার বিষয়টা। তো আমি একটু পিছনে যদি যাই, বিহারির যে ডিভিশনটা হয়েছে এটা 1947 সালে কিভাবে হয়েছে, এটা বেসিক্যালি মুসলিম বিহারি যারা ইন্ডিয়ার বিহারের যে মুসলমানরা ছিল তাদেরকে আমাদের দেশে আনা হয়েছিল, এন্ড এখানে আমাদের যারা হিন্দু ছিল প্রবাবলি ওনাদেরকে সেই বিহারে সেন্ড করে দেওয়া হয়েছিল। তো এরকম একটা এক্সচেঞ্জ প্রবাবলি ওই তৎকালীন সময় হয়। তো ফার্স্ট অফ অল তারা তো হিসাব অনুযায়ী তারা ইন্ডিয়ান, ঠিক আছে, সেটা আমরা কালচারাল বা জাতিগত ভাবে তাদেরকে আলাদা ধরি বা সেম ধরি, একটা হলো। আমাদের এখানে
বিহারিদের সাথে ক্ল্যাশটা কোন জায়গাটায় লাগছে, তারা কিছু অংশ তারা চাইছিল যে তারা যাতে পাকিস্তানটাকে একসাথে রাখে, দো ওয়েস্ট পাকিস্তান ওয়াজ কন্ট্রোলিং ইস্ট পাকিস্তান। হ্যাঁ, তারা কখনো চায় নাই, ম্যাক্সিমাম আর কি আমার যতটুকু ধারণা, যদিও বিহারিদের ভিতরে অনেকেই মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করছে, বাট মেজরিটি ওয়াজ ইন লাইন উইথ ওয়েস্ট পাকিস্তান। তাদের একটা ইয়েই ছিল যে পাকিস্তানটা ভাঙতে দেওয়া যাবে না। এটা গেল একটা পার্ট। এরপরে আপনি যেটা বললেন যে বুদ্ধিজীবীর পার্টটা, আসলে বুদ্ধিজীবীদের মারার পিছনে সবচেয়ে বড় যে কারণটা আমার জানা আছে সেটা হচ্ছে, বা আমি যতটুকু জানি, যে বাংলাদেশকে একটা ব্রেইনলেস রাষ্ট্র হিসাবে দেখাতে চাইছিল। এটা এখন ওয়েস্ট পাকিস্তান বলেন বা ইন্ডিয়া বলেন, কারণ ইন্ডিয়া যদি এতটাই তারা যদি ভালো যুদ্ধ, ওই তৎকালীন সময় তাদের প্রায় 2.5 লাখ সৈন্য যদি বাংলাদেশে ঢুকে থাকে, তারা ইজিলি আমাদের যেসব বুদ্ধিজীবী ছিল তাদেরকে তো প্রোটেকশন দিতে পারত। ফার্স্ট অফ অল এটা আমি ধরলাম যে ইন দ্যাট সিচুয়েশন তারা পারে নাই, ঠিক আছে। কিছু কিছু কনস্পিরেসি থিওরি অনুযায়ী আমার যতটুকু মনে হয় এই কাজগুলো তৎকালীন রয়ের কিছু লোকও করছে এবং তাদের পার্টিসিপেশন ছিল এটাতে, এবং ফুললি যে আমাদের আমাদের যে পাকিস্তানি ও মনে হয় আউট হয়ে আমাদের গেছে। লাইনটা প্রবাবলি ডিসকানেক্ট হয়ে গেছে, সো নো ওয়ারিস। এবার আমরা মুনতাসির ভাইয়ের কাছে যাব। মুনতাসির ভাই, আপনার কি মনে হয় রিগার্ডিং দিস the massacre of the intellectuals, যেটা অ্যাকচুয়ালি হলো, and regarding the different factions in it, দাবি করা হচ্ছে যদিও, সো এটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? What's your take on this regarding this different factions claimed to have been parts of Maoist, and also some of the fractions of claiming them to be Indian agents এবং তাদের দ্বারা করা হয়েছিল? এটা নিয়ে আপনার কি মত? সরি আচ্ছা, ইভান, আমি বলবো নাকি ভাই? ওকে ওকে, না 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 ভাই ভাই বলেন, কন্টিনিউ করেন, আমি না হয় আপনি পরে। বলেন আর কি, আমি আসতেছি, সমস্যা নেই, আপনি বলে ফেলেন আপনার কথাটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট কিছু মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি যেহেতু আমাদের টাইম প্রায় শেষের দিকে। তো বেসিক্যালি যেটা আমার মনে হয়েছে, বুদ্ধিজীবীদের মৃত্যুর পিছনে ওয়েস্ট পাকিস্তানের যে আর্মি ছিল, আর্মি জান্তা, তাদের যে ইয়ে ছিল, এর সাথে কিছুটা আমাদের ইন্ডিয়াও চায় নাই যে বাংলাদেশে খুব একটা বুদ্ধিজীবী থাকুক, ঠিক আছে। এটা একটা বিষয়। এবং এখন যেটা চলতেছে যে আমাদের আরেকটা বিষয় যেটা বললেন, ইয়ে বিরোধী, আমাদের যেই স্বাধীনতা বিরোধী যেসব শক্তিগুলো আছে, এদের সম্পর্কে আমি বলবো যে এরা আসলে তৎকালীন, সত্যি কথা বলতে এটা মোল্লাজাদ ভাই আমার থেকে ভালো বুঝবেন যেহেতু উনি ডাইরেক্টলি পলিটিক্যালি ইনভলভ আছেন, আর আমি যেহেতু এগুলা থেকে এই পলিটিক্যালি ইনভলভ না, তাও আমি যতটুকু বুঝি যে তারা এবং আমার বেশ কয়েকজন ধরেন টিচারের সাথে এরকম, আমি নাম বলতে চাই না কোনো স্পেসিফিক পলিটিক্যাল টিমের বা তবে ইসলামিক টিম একটু আমি বলে রাখলাম। তো ওনাদের ভিতরে কেন জানি না, মানে বাংলাদেশের প্রতি যে একটা ভালোবাসা থাকে বা একটা দেশের প্রতি যে ইয়েটা থাকে, ওইটা না তাদের ভিতরে একটু কেমন জানি, মানে দে আর লাইক আচ্ছা ঠিক আছে স্বাধীনতা পাইছি ইটস ফাইন, বাট এটা নিয়ে তো লাফালাফি করার কিছু নাই। দে ডোন্ট লাইক বিং ইন্ডিপেন্ডেন্ট। তাদের সামাও কথা শুনে মনে হয় যে দে ওয়ার গুড হোয়েন দে ওয়ার আন্ডার পাকিস্তান। যাই হোক, ইভান ভাই, আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ হাসান ভাইকে। এবার আমরা শিফট করছি মুনতাসির ভাইকে। আচ্ছা, সো এখনো কি বলবো, স্বাধীনতার এত বছর পরেও আসলে এই জিনিসটা নিয়ে আলাপ করতে হচ্ছে, কারণ আমাদের এখানে কখনোই কোনো ধরনের পলিটিক্যাল সেটেলমেন্ট প্রপারলি হয় নাই, স্বাধীনতার পরেও এতদিন পরেও হয় নাই। এবং
যেটা হচ্ছে বাংলাদেশের জন্ম হওয়ার পরে তো আমাদের মানে এখানে তো মানে কি বলবো এটাকে, পাকিস্তান, ইন্ডিয়া কিংবা বাংলাদেশ যারা শাসন করতে চাইছে বাংলাদেশের ভেতরে, কেউই তো চায় না যে আসলে বাংলাদেশের জনগণের আসলে একটা স্টেক থাকুক। হ্যাঁ, যারা জনগণের কথাবার্তা বলবে বা জনগণকে লিড দিবে। তো ওই দিক দিয়ে আর কি এটা তো আসলে বিভিন্ন দিক দিয়ে আর কি বিভিন্ন ফোর্সেস করছে। এখন এটা আসলে এক একজনের ন্যারেটিভ থেকে তো এক এক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। সো এটা আসলে ভেরি হার্ড টু সে আসলে কি হয়, বাট এখানে তো অবভিয়াসলি পাকিস্তানিরা মারছে। হ্যাঁ, এবং পরবর্তীতে এবং যেটা মানে বুদ্ধিজীবী কি শুধু ৭১-এই মারা হয়েছে? ৭১-এর পরে আমাদের কি বুদ্ধিজীবী যারা ছিল তারা কেন কিভাবে মারা গেল? হ্যাঁ, বা আমরা যেটা দেখছি যে আম যেটা শুনছি যে হচ্ছে মুক্তিযুদ্ধের পরে আম মানে আমার বাবা দাদাদের কাছে শোনা যে হচ্ছে অনেক মুক্তিযোদ্ধা ডাকাত হয়ে গেছে পরে। তারাই হচ্ছে জনগণকে লুট করছে। কিংবা হইতেছে যারা যাদের হাতে পাওয়ার ছিল তারা মানুষকে আ অত্যাচার করছে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করা এবং দেশকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। এই ধরনের অনেক ধরনের বিষয় ছিল। সো আম আ কি বলবো? যেই ফোর্সটা আসলে অ্যাকাউন্টেবল করতে চাইছে বাংলাদেশকে, বাংলাদেশের শাসক গোষ্ঠীকে যেকোনো সময়ে, তাদের উপরই তো হচ্ছে অত্যাচারের খড়গ নেমে আসছে। সো ১৪ই ডিসেম্বর আ এর ব্যাপারটা কি ১৪ই ডিসেম্বরেই শেষ হয়ে গেছে? শেষ তো হয় নাই। এটা তো কন্টিনিউয়াসলি চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। আ বাংলাদেশকে ইন্টেলেকচুয়ালি করার জন্য এবং আম এখনো যারা হইতেছে আ দেশের শাসক গোষ্ঠীকে বা পলিটিক্যাল শক্তিকে যারা অ্যাকাউন্টেবল করতে চায় তাদেরকে আসলে উম তারা তো খুব রিস্কে থাকে এবং আমরা বিগত হাসিনার আমলে যেটা দেখছি আরকি যে কিভাবে তারা আ সাংবাদিক, কার্টুনিস্ট থেকে শুরু করে বিভিন্ন মানুষজনদেরকে তুলে নিয়ে গেছে, গুম, খুন, হত্যা করছে পলিটিক্যাল ফোর্সেস দেরকে। আম সো আমার কাছে মানে আ কি বলবো এটাকে? উম যে কারা জড়িত? সো এখন তো হচ্ছে মানে এখনকার কনটেক্সট এ যদি আসি যে এখনকার কনটেক্সট এ যদি আমাদের ইয়াটা বলি যে এখন তো আমাদের বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের মানুষ আ বুদ্ধিজীবীদেরকেই তো হচ্ছে গত ৫৩ বছর ধরে আম গড়ে উঠতে দেয় নাই বা স্থান দেয় নাই। হ্যাঁ? বা আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে যেটা করছে আরকি। সো ওইটা আরকি। সো আপনি আমাকে যদি আ আর এর আগে যে প্রশ্নটা তুলছিলেন যে এখন হচ্ছে ৭১ আর হচ্ছে মানে শুরুতে যেটা বলতে চাচ্ছিলেন যে ৭১ আর ২৪ কে মুখোমুখি করিয়ে দেওয়া হচ্ছে কিনা? হ্যাঁ? আ এখানেও ওই আবার একই জিনিস যে যেহেতু আমাদের এই আ আ কি বলবো? বাংলাদেশের বা বাংলার হইতেছে পলিটিক্যাল সেটেলমেন্ট গুলা হয় নাই। অমীমাংসিত রয়ে গেছে অনেক কিছু। আ জামাত প্রশ্নের কোনো সেটেলমেন্ট হয় নাই। আ বিএনপি প্রশ্নের জামাতের ৭১ এর প্রশ্নের সেটেলমেন্ট হয় নাই। হ্যাঁ? জামাতের এবং এই সেটেলমেন্ট না হওয়ার পেছনে আমাদের আ আওয়ামী লীগের যে ভূমিকা, তারা যে একটা প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনাল করে যেটা করছে, হ্যাঁ? যুদ্ধাপরাধী মানে হচ্ছে এখানে তো কোনো ডাউট নাই যাদের বিচার হইছে। কিন্তু তাদের যে প্রক্রিয়াতে হচ্ছে বিচার হইছে, সেটা তো আসলে আমাদের আ ওই মীমাংসাটা হইতে দেয় নাই। হ্যাঁ? যার কারণে আজকে আম জামাত এইভাবে কথাগুলা বলতে পারতেছে। হুম? আম এবং হচ্ছে আ ওই সময় বিচারটা হইতেছে ইন্টারন্যাশনালিও অ্যাকসেপ্টেড হয় নাই। হ্যাঁ? আ আপনি যদি এখনো দেখেন যে হিউম্যান রাইটস ওয়াচ এর তারপরে অ্যামনেস্টি সহ আরো বিভিন্ন হচ্ছে যারা আছে তাদের হচ্ছে গিয়ে আ এই আম ইয়াগুলো আছে যে ফ্লড একটা ট্রায়াল হইছে। এবং হচ্ছে এখনো আমি যখন হচ্ছে আ রিসেন্টলি যখন সুপ্রিম কোর্টের লয়ারদের সাথে ইয়া করছি, তো তারা হচ্ছে আমরা গণমুক্তি মঞ্চে যখন শহীদ মিনারের প্রোগ্রামটা করলাম, তো তখন তারা বলতেছিল যে আ আমরা যদি ২৪ এর বিচারটা যদি ঠিকমতো না করতে পারি তাহলে আমাদেরও ৭১ এর বিচারের মতো আফসোসটা করতে হবে এবং আমাদের ওই কলঙ্কের দাগটা লেগে থাকবে। যেটা আমাদের ৭১ এর বিচারের বেলায় হইছে। আর এখন আওয়ামী লীগ যেই গত ১৫-১৭ বছরে যেই মানে একটা ন্যারেটিভ করে গেছে,
এই ন্যারেটিভ হওয়ার প্রক্রিয়াটা আমরা কিন্তু ছোটবেলা থেকেই দেখছি। কি দেখছি? যখন আমরা স্কুলে পড়তাম। যখন হচ্ছে কি বলে? আম আমরা হুট করে আমি কোন ক্লাসে আমার ঠিক মনে নাই। যখন আমরা স্কুলে পড়ি তো তখন হইতেছে আমরা দেখি যে আম আগে তো দেখা যেত যে বঙ্গবন্ধু জিয়াউর রহমান সবারই নাম থাকতো। জিয়াউর রহমানের যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে সে করছে, ঘোষণাটা করছে ওটা ছিল। কিন্তু তারপরে আমরা দেখি যে স্কুল বইয়ে যখন আওয়ামী লীগ আসে তখন চেঞ্জ হয়ে গেল। তারপর আবার বিএনপি না আসে না না তখন আমি হুম, ওই 2002-3 যে টেক্সট বুকটা ছিল, আমি যদি বলি হুম, মানে ইয়ের আমরা তো আমি তোমার তো একই সাথে এসএসসি দিয়েছি। হুম, সো 2007 এর যে বইটা, যেটা মানে 7 এর জন্য যে বইটা 2005 এর প্রিন্ট, হুম, এই প্রিন্ট বইটাতে আউট অফ নোওয়্যার বেশ কিছু ইনফরমেশন করে দেওয়া হলো, ইরেজ করে দেওয়া হলো। এবং ওটা যে হুম, ইরেজ সেটা বোঝা যাচ্ছিল বিকজ হচ্ছিল একটা প্যারার পর আরেকটা প্যারার হিউজ গ্যাপ। হ্যাঁ, আমরা যারা মানে 1 বছর বা 2 বছর আগে একটা মোটা ভার্সনে বইটা পড়েছিলাম 2002 বা 3 এর ভার্সনে, সেই ভার্সনে তুমি যেটা বলতেছিলে যে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে জিয়াউর রহমানের ওনার ফরে বলা ইয়েটা সবগুলাই ইয়েতে ছিল। কিন্তু আমরা যে ভার্সনে পরীক্ষা দিয়েছি ওই সময়কার যে হুম, বইটা মানে 2004 বা 5 এর যে হুম, বইটা বের হলো সেটাতে শেখ মুজিবের কথাগুলো অনেকগুলোই বাদ গেছে। ভাষণের কথাটা ছিল কিন্তু স্বাধীনতার হুম, কথাগুলো বাদ গেছিল। হুম, হুম, হুম। সো ওই জিনিসগুলো তো আমরা তো দেখে আসছি যে পলিটিক্যাল পাওয়ারে যারা ছিল তারা কিভাবে হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে আসলে কামড়াকামড়িটা করছে। এবং আমরা বিগত ইতিহাসে মানে দেখলে যদি দেখি যে বিএনপি এবং আওয়ামী লীগ ২ দলই এই হইতেছে আম সোজা ভাষায় বলতে গেলে রাজাকারের দল জামাত। ঠিক আছে? হ্যাঁ? রাজাকারের দল জামাতকে তারা সাথে রাখছে। হ্যাঁ? এবং আম এই পলিটিক্সটা সবচাইতে বেশি করতে পারছে আওয়ামী লীগ। এবং এখন যেটা একটা সমস্যা হইছে আরকি যে এখন হইতেছে আ ২৪ এ আমরা এসে এখন হচ্ছে আম মানে আওয়ামী লীগ মানে এখানেও যে হচ্ছে মানে আমরা ৭১ এ যেরকম মানে আমার কাছে যেটা মনে হয় ৭১ এ যেরকম বুদ্ধিজীবী হত্যা করা হইছে এবং আম আম ৭১ বিজয় পরবর্তী সময়ে তো অনেক ধরনের অনেক রকমের প্রবলেম হইছে। হুম? খুন, গুম অনেক কিছু। আ রক্ষী বাহিনী কিংবা বামদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া অনেক কিছু হইছে। ঠিক আছে? বাকশাল হয়ে ওঠা। অনেক কিছু একটা রাজনৈতিক কন্টিনিউশন আছে। কিন্তু আমরা যেটা দেখলাম যে আমরা যে রাষ্ট্র গঠন করব তার আগেই ৫ তারিখ থেকে আমরা যেভাবে দেখলাম যে আ হিন্দুদের উপর অ্যাটাক আ কিংবা হইতেছে আদিবাসীদের আম সাথে বাঙালিদের যেই ব্যাপারটা আম ক্ল্যাশ এবং আদিবাসীদের উপর অ্যাটাক আম এবং বিভিন্ন ধরনের মাইনরিটি জনগোষ্ঠীর উপর অ্যাটাক এবং আম আমরা যেটা মানে হচ্ছে যখন ২৪ আমাদের জুলাই যখন চলছে তখন কিন্তু গোটা বাংলাদেশ ইউনিফাইড ছিল। এখানে কোনো সাবসেট ছিল না যে ধর্ম, বর্ণ, গোত্র কোনো মানে হচ্ছে ছিল না। সবাই এক হয়ে লড়ছে। কিন্তু তারপরে আসলো যে কি দেখা যাচ্ছে যে আম কিছু উগ্রবাদী গোষ্ঠী তাদের কিছু ন্যারেটিভ প্রচার করতেছে এবং আমাদের আমরা আমাদের চোখের সামনে দিয়ে যেভাবে আরকি হচ্ছে ইন্টারন্যাশনালি আমাদের ২৪ কে আসলে আ কি বলবো? আ ২৪ কে আসলে হচ্ছে যেভাবে একটা নেগেটিভ ট্যাগ দেওয়া হইছে এবং তাতে তারা অনেকটাই সফল। হ্যাঁ? আ ২৪ এর পরাজিত শক্তি আওয়ামী লীগ আম সফল এবং তারা অনেক মানুষকে কনভিন্স করতে পারছে। হুম? তারা অনেক মানুষকে এবং আমাদের মধ্যে ডিভাইড করে তারা অনেক মানুষকে কনভিন্স করতে পারছে যে মানে জুলাইয়ের অনেক মানুষকে কনভিন্স করতে পারছে যে আ এটা হচ্ছে বিশেষ করে যেটা বলবো এলিট শ্রেণী, প্রোগ্রেসিভ শ্রেণী, ঠিক আছে? আ কি সো যারা হইতেছে জুলাইয়ে ছিল তাদেরকে অনেককেই হয়তোবা করতে পারছে যে আম এটা হচ্ছে আসলে একটা আম এবং জামাতের যে একটা উত্থান হইছে এরপরে এবং এটাকে দেখায় তারা অনেকটাই ক্লেইম মানে করতে পারছে যে এটা আসলে হচ্ছে গিয়ে একটা এক্সট্রিমিস্ট দের হাতে গেছে।
বা তারা একটা মেটিকুলাস প্ল্যান করে করছে এবং তারা আসলে হচ্ছে গিয়ে ৭১-কে মুছে দিতে চাচ্ছে। মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের হয়তোবা হচ্ছে দলটা পড়ছে, কিন্তু তাদের যেই স্ট্রাকচারে যে বসানো, যে বিভিন্ন জায়গায় বসানো যে জায়গাগুলো, থিঙ্ক ট্যাঙ্ক থেকে শুরু করে সবাই তো বিভিন্ন জায়গায় বসেই আছে। তো তারা তো আর থেমে নাই এবং তাদের হাতে হচ্ছে অনেক মানুষ তো পড়ছে এবং তারা তো ওইভাবে তারা যখন দেখতেছে যে তাদের স্বার্থ রক্ষা হচ্ছে না, তখন তারা এই জিনিসগুলো বিলিভ করতেছে এবং আহ মুক্তিযুদ্ধের ওই ন্যারেটিভে বিশাল সময় ধরে আমরা বড় হয়ে উঠছি এবং আহ, আমার হচ্ছে গিয়ে আওয়ামী লীগের ন্যারেটিভকে চ্যালেঞ্জ, আমি যে হচ্ছে ওভাবে দেখি না, কারণ আমি তো এই যে যেটা বললাম যে আমরা দেখছি ছোটবেলা থেকে বড় হয়ে উঠতে যে কিভাবে বারবার করে আমাদের টেক্সট বই চেঞ্জ করা হয়েছে। আমরা শাপলা দেখছি, শাপলাতে আমার বন্ধুর রেহান যখন মারা যায়, হ্যাঁ, তখন শেখ হাসিনা কি বলছে, হ্যাঁ, শাপলা নিয়ে এই ধরনের ব্যাপারগুলো দেখছি, কিংবা আরো বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড যেগুলো হয়েছে ওগুলো নিয়ে তারা কিভাবে মিথ্যাচার করছে এগুলো দেখছি। কিন্তু আম, তারপরও আর কি হচ্ছে গিয়ে এগুলোর শিকার ভিকটিম হওয়া বিভিন্ন কমিউনিটিও এখনো হইতেছে গিয়ে আওয়ামী লীগকেও এখনো ওই প্রোগ্রেসিভ উইং হিসাবে দেখতেছে এবং তারা ৭১-এর ধারক বাহক হিসাবে দেখতেছে। এবং এখানে একটা যেটা সমস্যা যেটা হয়েছে যে আম, ৭১-কে তো হচ্ছে পুরাপুরি কবজা আওয়ামী লীগ করে ফেলছে এবং ওই জায়গা থেকে এবং যেভাবে আওয়ামী লীগ হচ্ছে কি ওয়াশ করছে হচ্ছে মুজিবকে যেরকম বলছে যে ১০০০ বছরের শ্রেষ্ঠ বাঙালি, হ্যাঁ, তারা এইখানে আমাদের এক সমস্যা হচ্ছে আমাদের এখানে কোনো পলিটিক্যাল সেটেলমেন্ট হয় নাই এবং আমাদের বাঙালি ইতিহাসকে, বাংলাদেশের ইতিহাসকে এই যে ১০০০ বছরে যে তারা যে সেট করে দিছে মুজিবকে দিয়ে, হ্যাঁ, এবং ওই সাইকেলে মানুষজন যেভাবে চিন্তা ভাবনা করে, হ্যাঁ, শুধু ৭১-কে নিয়ে আর অন্য কোনো ইনসিডেন্টকে নিয়ে বা অন্য কোনো হচ্ছে যারা ভাসানী থেকে শুরু করে শেরে বাংলা থেকে শুরু করে আরো অনেক আসম আব্দুর রউফ আরো অনেকের তো অনেক ধরনের অবদান ছিল। সবাইকে ডিমিনিশ করে যেভাবে করে ফেলছে এখন মানুষজন মানে বলতে মুক্তিযুদ্ধ বলতে অনেকেই দেখা যাচ্ছে যে এই মুজিব এবং লীগকেই বুঝে এবং তাদেরকে যখন হচ্ছে তাদেরকে ওই হিস্ট্রি যখন আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি বা আমরা যখন একটা আনতে যাচ্ছি তখন তারা এবং পাশাপাশি এই যে এখন জামাতি যে একটা হচ্ছে ন্যারেটিভ আছে এবং আমাদের যেই আহ বিভিন্ন ধরনের যেভাবে আহ আমরা যেভাবে আর কি সরি আমরা যেভাবে আর কি ডিভাইডেড হয়ে গেছি, এই কারণে আওয়ামী লীগ একটা হচ্ছে ফোর্স পাইছে, হ্যাঁ, এবং সেই কারণে আসলে হচ্ছে এখন যে ৭১ আর ২৪ মুখোমুখি হওয়া একটা ব্যাপার হয়েছে। সো এখানে আসলে অনেকগুলো বিষয় আমাদের আওয়ামী লীগের এই ৭১-এর ন্যারেটিভকে ভাঙা, তাদের যে কবজা করা ন্যারেটিভ ওটাকে ভাঙা, প্লাস জামাতের ৭১-এর প্রশ্নের সমাধান করা, এবং হইতেছে গিয়ে আরো যেই আমাদের যে ইন্টারনাল যে বাংলাদেশের যেই এতদিন ধরে রাজনৈতিক আমাদের তো আর হচ্ছে এই ফ্যাসিজমটা এমনি এমনি হয় নাই এবং এটার পেছনে তো বিএনপি একটা ব্যর্থ হচ্ছে কি বলবো বিরোধী দল, যারা হচ্ছে প্রত্যেকবারই একটা গণঅভ্যুত্থানের পরের শক্তি হিসাবে আসে। ধরেন যে মুজিব পড়ছে, জিয়া আসছে, বিএনপি হয়েছে, তারপরে জিয়া মারা গেল, এরশাদ আসলো, আমরা একটা ফ্যাসিজমের মধ্যে পড়ে গেলাম। ৯০ আবার গণতন্ত্র হইলো, আবার বিএনপি আসলো, তারপরে এই বিএনপির কারণেই আবার হচ্ছে কি বলবো, বিএনপির তো এত ক্যাপাসিটি নাই, তো ওদের ওই সুযোগটা নিয়ে তো আওয়ামী লীগ এতদিন ধরে হচ্ছে একটা কি বলবো ফ্যাসিজমে আমাদেরকে হচ্ছে কয়েদ করে রাখলো এবং এই দীর্ঘ ১৫ বছরেও আসলে তারা করতে পারেনি এবং এখানে বিএনপির অনেক দায় আছে। এইটা সমাধানও তো নাই এবং আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে এই আধিপত্যবাদ বা গায়ের জোরে রাজনীতি আমাদের হচ্ছে এই বিএনপি এখনো করে যাচ্ছে, আমাদের বিভিন্ন দল জামাতে করতেছে,
হ্যাঁ, তারা যেহেতু হইতেছে পলিটিক্যাল শক্তি, বিজয়ী শক্তি, 24-এর বিজয়ী শক্তি, রাজনৈতিক শক্তি। তো এখন আম, এখানে আর কি হচ্ছে এইসব কারণে এবং দেশের অবস্থা খারাপ হওয়ার কারণে, যেটা আমি আবার একটু সাইকেলে চলে আসছি, যে হইতেছে 24 আর 71-কে নিয়ে মানুষ তো এখনো তো হচ্ছে আসলে ট্রমা থেকে যাইতে পারে নাই, ঠিক আছে? এবং আমরা একটা আশঙ্কার মধ্যে আছি, আমরা আসলে কোন ভবিষ্যতের দিকে যাচ্ছি, যেহেতু 4 মাসেও আমরা একটা আহ মানে হচ্ছে একটা স্টেবিলিটির দিকে আসি নাই। হ্যাঁ, মানুষজন হচ্ছে তো যেটা ভাবছিল, যে আমরা যেটা ভাবছিলাম যে শেখ হাসিনা পড়ে গেছে, আওয়ামী লীগ পড়ে গেছে, সো আমরা হয়তোবা একটা হাঁপ ছেড়ে বাসছি যে আমরা এখন একটা সুন্দর ভবিষ্যতের দিকে যাব, আর কোনো সমস্যা নেই। কিন্তু এখন যে এত কিছু, এটা তো আমরা সাধারণ জনগণ থেকে শুরু করে ইভেন যারা আছে কেউই এক্সপেক্ট করে নাই। তো এই জিনিসগুলোর আসলে সমাধান না হইলে 71 আর 24 আম, আসলে সামনে কিভাবে দেখা হবে, এটা একটা বিষয়। আম, এটা আর কি। সরি, আমি অনেকক্ষণ বলে ফেললাম। অনেক ধন্যবাদ ভাইয়াকে, এবং আমাদের we are kind of having a spike right now. We still have our last speaker left, but তার আগে আমি একটু যেতে চাই সামরান ভাইয়ের কাছে আসবো, বাট তার আগে আমি একটু দুর্লভ ভাইয়ের কাছে যেতে চাই। He had some spike to introduce or to put regarding the বুদ্ধিজীবী হত্যা। সো দুর্লভ ভাই প্লিজ, আমরা ফার্স্টে দুর্লভ ভাইয়ের কাছ থেকে এই বিষয়টা নিয়ে শুনবো, দেন উইল গো টু হাসান ইমতিয়াজ নাদভি ভাই। আচ্ছা, হ্যালো, হাই। ফার্স্ট অফ অল আমি নাদভির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, সত্যি কথা বলতে। আমি বুদ্ধি হত্যা নিয়ে একটু বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে দ্য ওভারঅল মানে এই মানে বুদ্ধি হত্যা টার্মটা বেসিক্যালি বুদ্ধিজীবী হত্যা থেকে আসছে, থ্যাঙ্কস টু ক্রিপ্টিক ফেইথ ফর কয়েনিং দ্য টার্ম বুদ্ধি হত্যা। কজ একটা জাতিকে পুরোপুরি স্পাইনলেস করা, মানে এর আগে প্রবাবলি নাজিরা হয়তো কিছুটা ট্রাই করেছিল এটাতে, ইফ আই এম নট রং, বাট মানে এত এক্সটেন্সিভলি হয়তো কোনো কান্ট্রি অন্য কোনো কান্ট্রি এগেন্স্ট, মানে কোনো ফ্যাসিস্ট রেজিম আরেকটা তাদের নিজস্ব মানুষ কিংবা হলো অন্য একটা মানে দখল করার নিমিত্তে তাদের সম্পূর্ণ ইন্টেলেকচুয়াল মাইন্ডস গুলাকে এইভাবে ম্যাসাকার করার চিন্তা হয়তো কেউ করে নাই। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন যেটা হাসানের কাছ থেকে মানে জানতে পারলাম, মানে আই ডিডন্ট নো অ্যাবাউট দিস ন্যারেটিভ অ্যাট অল, যে ইন্ডিয়ান বা ইন্ডিয়ান আর্মি কেন প্রোটেক্ট করেন বা র করেন। ভাই, ইফ আই এম নট রং, মানে ইন্ডিয়ান আর্মি ট্রাই টু পেনিট্রেট থ্রু যশোর ফ্রম 10th ডিসেম্বর আই গেস। সো ঢাকা পর্যন্ত আসতে একটু সময় লাগে, কারণ যে পরিমাণ রেজিস্ট্যান্স আসলে বর্ডার এরিয়াতে ছিল, কারণ সব জায়গা থেকে তো আসলে মানে যুদ্ধ তখনও শেষ হয় নাই। হ্যাঁ, পাকিস্তান আর্মি তাদের মরণ কামড় বসাচ্ছে। সো এইটা ছিল আর কি মরণ কামড়ের একটা ইয়ে। এখানে আমি জানি না যে এটা আসলে অন্য কোনো ন্যারেটিভ এখন খোঁজা কতটুকু যুক্তিসঙ্গত, কিন্তু দ্য থিং ইজ দ্য ড্যামেজ দে হ্যাভ ডান, এটা আমরা এখন রিকভার করতে পারি নাই। এবং এই পার্টিকুলার মডেলটা মানে টু সাম এক্সটেন্ট দ্য ফাকিং আর্মি ফ্যাসিস্ট রেজিম হ্যাজ কন্টিনিউড থ্রু আউট লাস্ট 15 years। হ্যাঁ, তারা হত্যা করে না হয়তো, কিন্তু যে আয়না ঘরে ঢুকানো কিংবা ইয়ে করা, অথবা সোজা বাংলা যেটা বলা যায় যে এই বুদ্ধিজীবী আর তৈরি হতে দেয় না, লেজুর বৃত্তির মধ্যে একদল মানুষকে রেখে। there are a lot of মানে intellectuals out there যাদের কথা যদি আমি এখন নাম বলা শুরু করি, মানে কালকে হয়তো বা মানে আমার নিজের মানে নিরাপত্তা নিয়ে সঙ্গে ইয়ে থাকতে হবে। সো এরকম মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কিংবা পেশাজীবী যারা আছেন, যারা নিয়মিতভাবে আমি মানে তৎকালীন ফ্যাসিস্ট রেজিমকে হলো চেটে গিয়েছেন বা চাটুকারিতার মাধ্যমে নিজেদের ইয়ে পরিচয় দিয়েছেন, তো তারা এখন হলো বুদ্ধিজীবী। একটু আগে সাকিব ভাই বলছিলেন যে সুশীল শব্দটা গালি হয়ে গেছে, সো কাইন্ড অফ বুদ্ধিজীবী ব্যাপারটা অনেকটা এইরকমই আর কি। হ্যাঁ, সো তবে হ্যাঁ, নতুন দিন যেহেতু শুরু হয়েছে, নতুন আমরা আফটার দ্য রেভলিউশন, আফটার 36 জুলাই আমরা যে রেভলিউশন মধ্যে যাচ্ছি, এখন হয়তো বা মানে আমরা আরো বেটার ইয়ে পাবো। আমাদের এখন নিত্রাপার মতো কিছু মানুষজন আছেন, গীতেরা নাসরিনাপার মতো কিছু মানুষজন আছেন, যাদের জন্য হয়তো আমরা সেই ইয়েটা এখন দেখতে পাচ্ছি।
মানে আগামী ইয়েটা দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস বলতে চাই ছোট্ট করে, সেটা হচ্ছে জয় বাংলা মানে আওয়ামী লীগ তাদের সম্পত্তি বানালেই কি বা না বানালেই কি, জয় বাংলা এটা জয় বাংলা যে শব্দ, দুইটা শব্দ মিলে যে একটা ফ্রেজ হচ্ছে, এইটা একান্তই বাংলাদেশি, এটা বাংলাদেশের নাগরিকের। সো এইটাকে কেন মানে জাতীয় স্লোগান হবে কি হবে না সেটা পরের হিসাব, বাট এইটাকে আসলে মানে দিস ইজ রাইট, মানে রাইট নাও যেটা মুনতাসিরের ইয়ে থেকে বলতেছি যে আওয়ামী ন্যারেটিভের এই জিনিসটা আমাদের ভেঙে ফেলতে হবে। হ্যাঁ, সো জয় বাংলা কিংবা বাংলাদেশ জিন্দাবাদ আমরা কেন বলতে পারবো না, মানে এটা বোধগম্য না। আমি এখনো চাই যে কোনো কিছুতেই দুইটা শব্দই বলা হোক, দুটাই আসুক। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে 24 এবং 71 একটা ইয়ে আজাদও বললেন যে 47 থেকে যদি একটু ধরে আসি, 47 যেমন ইম্পর্টেন্ট, 52, 66, 69, 71 এমনকি 90ও খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, কারণ 90 আগে অ্যাকচুয়ালি গণতন্ত্র ছিল না। হ্যাঁ, সো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি 24 একটা কন্টিনিউয়েশন, আমরা একটা কন্টিনিউ প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। হয়তোবা অনেক বছর পরে আবার কোনো নতুন ভাবে হয়তো কোনো রেভলিউশন হবে কোনো ইয়েদের কাছে আর কি। সো এইটাই। আর পাকিস্তান এবং জামাতে ইসলামী, পাকিস্তান দেশ হিসেবে ও জামাতে ইসলামীও কখনোই আসলে পাবলিকলি বা ফর্মালি কোনো অ্যাপোলজি ইস্যু করে নাই, যেটা আমি যতদূর জানি। সো মানে এটার একটা এটা আমি নাদির কাছ থেকে জানতে চাই যে এটার ব্যাপারে আমরা মানে আমাদের জাতীয় নাগরিক কমিটি কি চিন্তা করছে। আর বিএনপি সম্পর্কে আমার বন্ধু মুদাসির যেটা বললেন যে অ্যাজ এ মানে বিরোধী দল কিছুটা দায়, মানে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট রেজিমে পরিণত করতে কিছুটা দায় বিএনপিও বর্তায়। যদিও এখানে আসলে আওয়ামী লীগ যেইভাবে সাপ্রেস করেছে বিএনপি নেতা কর্মীদেরকে, সেটার জন্যই হয়তো বা এই জিনিসটা হয় নাই। আমি আসলে পুরোপুরি দোষটা বিএনপিকেও দিব না, যে আমরা একটা মানে শক্তিশালী বিরোধী দল পেতে ব্যর্থ হয়েছি। হয়তোবা এখন হয়তো সময় যে বিএনপি হয়তোবা তাদের এই ভুলটা শুধরায় উঠবে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সরি একটু বেশি সময় নিয়ে ফেললাম। আজাদ প্রবাবলি ওয়ান্টস টু সে সামথিং, এবং নাদভি মুনতাসির কিছু বলতে চাইছে। অনেক ধন্যবাদ দুর্লভ ভাইকে। আমরা মোল্লা আজাদ ভাইয়ের কাছে এবং সামরান ভাইয়ের কাছে যাব, বাট আমাদের খুব একটু লেটে জয়েন করে ফেলেছে, মেবি তার কোনো সমস্যা ছিল। বাট থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং হাসান ইমতিয়াজ নাদভি ভাইয়া। হি ইজ দ্য লাস্ট স্পিকার। ওনার কথা শোনার পর আমরা চলে যাব হচ্ছে মোল্লা আজাদ ভাই এবং সামরান ভাইয়ের কাছে রিগার্ডিং দ্য প্রিভিয়াস ইস্যু। বাট আগে আমি আমাদের লাস্ট স্পিকার হাসান ইমতিয়াজ নাদভি ভাইয়ের কাছে তার ব্রিফলি তার একটা ইন্ট্রো দিয়ে তাকে আজকের টপিক যে এবং আজকের যে ফ্র্যাকশন ইস্যুটা নিয়ে এবং দুর্লভ ভাই যে লাস্টে যে কথাটা বললো, এখানে যদি ওনার কিছু অ্যাড করার থাকে বা রিমুভ করার থাকে এটা নিয়ে যদি কিছু বলতেন। থ্যাংক ইউ ভাই। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি রাস্তায় ছিলাম কোনো একটা কারণে এবং আমার মোবাইলের চার্জ নাই, এখনো চার্জ নাই, 8% চার্জ আছে, চার্জ দিয়ে আর কি কথা বলতে হচ্ছে। আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন, এটা আসলে খুবই আনপ্রফেশনাল। আর এখন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। এখানে প্রথম কথা হচ্ছে যে দেয়ার ইজ নো বাইনারি আনসার। জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আপনি যদি পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি যদি অ্যানালাইসিস বিশ্লেষণ করতে চান, কোনো বাইনারি আনসার নাই। এবং এই বাইনারি আনসার না থাকার কারণে রাজনীতিবিদরা প্রায় বলে থাকেন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সেই জন্যই আমরা আওয়ামী লীগকে জামাতের সঙ্গে কাজ করতে দেখেছি 96 এবং এর আগেও যে স্বৈরতন্ত্রকে নামানোর জন্য বিএনপি এবং আওয়ামী লীগ আন্দোলন করেছে 90-এ, 86-তে কিন্তু আওয়ামী লীগ এরশাদের সাথে নির্বাচন করেছে এবং সেই নির্বাচনকে এক প্রকারের ভ্যালিডেশন দিয়েছে। এবং পরবর্তীতে স্বৈরতন্ত্রের কথা বলা হলেও এরশাদকে বানানো হয়েছিল শেখ হাসিনার অ্যাম্বাসেডর। এবং আমরা যদি বিএনপির গণতন্ত্রের কথাও বলি, আমরা যদি একটু বিএনপির আমলটা দেখি যে প্রবলেমের শুরুটা আসলে কোথায় হয়েছিল। প্রবলেমের শুরুটা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান হবেন তিনি হবেন শেষ বিচারপতি। তো আমি যদি 2 বছর, তো বিএনপি যেটা করেছিল তারা 2 বছর বাড়িয়ে দিয়েছিল বিচারপতির বয়স, মানে চাকরি থাকার বয়স। তো সে কারণে তাদের যে পছন্দের প্রধান বিচারপতি তিনি ক্ষমতায় আসতেন। তো এটা কেন হলো? এটা হওয়ার একমাত্র কারণ ছিল 2/3
জনসমর্থন। আমরা যে ফ্যাসিস্ট রেজিমের কথা বলি, ফ্যাসিস্ট আর স্বৈরতন্ত্রের মধ্যে পার্থক্য কোথায়? ফ্যাসিজম আসে সংখ্যাগরিষ্ঠতা থেকে। যখন কোনো রাজনৈতিক দল বা সরকার সংখ্যাগরিষ্ঠের সমর্থন নিয়ে বিনা যুক্তিতে অন্য কোনো জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার কথা বিবেচনা না করে কোনো সিদ্ধান্ত নেয় এবং সেটা বাস্তবায়ন করে, সেটাকে ফ্যাসিজম বলে। আর স্বৈরতন্ত্র মানে হচ্ছে যা ইচ্ছা মন চায় করলাম। তো আমাদের সংবিধানে যে সমস্যাটা সেটা হচ্ছে 2/3 সমর্থন যদি আমরা পাই তাহলে আমরা সংবিধানের যে কোনো ধারা পরিবর্তন করতে পারবো। এখন সমস্যাটা হয়ে গিয়েছে যে কোনো সরকার যদি 2/3 পেয়ে যায় সে পুরো সংবিধানটাই পরিবর্তন করতে পারবে, এবং এইটার প্রথম যে অ্যাটেম্প্ট সেটা বিএনপি নিয়েছিল এবং বিএনপিকে এটা স্বীকার করতে হবে। সেই সাথে বিএনপি আরো 2টা কাজ করেছে। একটা হচ্ছে র্যাবের এস্টাবলিশমেন্ট, যেটার ক্ষেত্রে অপারেশন ক্লিন হান্ট হয়, কমরেড মোফাক্খার চৌধুরী এবং আরো প্রচুর মানুষ তাদেরকে খুন করা হয় এবং তাদেরকে আমরা যেটা বলি ইনডেমনিটি ল, বাংলাদেশে 3টা ক্ষেত্রে ইনডেমনিটি ল দেওয়া হয়েছে। একটা হচ্ছে বঙ্গবন্ধু মারার পরে বঙ্গবন্ধুর খুনিদের, সেকেন্ড হচ্ছে র্যাবের, এবং থার্ডে যেটা সবচেয়ে খারাপ এবং বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য দায়ী একমাত্র রিজন হতে পারে, সেটা হচ্ছে এনার্জি সেক্টরের ইনডেমনিটি ল। মানে এই 3টার মধ্যে আপনি যদি যদি গুরুত্ব কোনটা বেশি বলেন তাহলে আমি বলবো যে এনার্জির ব্যাপারটা, কারণ এটা আমাদের তিলে তিলে শেষ করে দিয়েছে এবং এটার একটা ডমিনো এফেক্টও আছে। যাই হোক, এখন এটার সাথে আইসিটি অ্যাক্টও আছে। আইসিটি অ্যাক্টের 57 ধারা থেকে আপনারা যদি একটু ফিরে দেখেন 2005 সালে যেটা প্রবর্তিত হয়েছিল, সেখান থেকে পরবর্তীতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এবং এখান থেকে হচ্ছে পুলিশকে একটা অধিকার দেওয়া হয়েছে যে সে যদি যাই মনে করে সেটাকেই সেটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। তো পুলিশ আসলে নেওয়ার কে, সে কোন ইন্ডিকেটর এবং কোন প্যারামিটার বিবেচনা করে আমাকে আমার বিরুদ্ধে কোনো একটা জরিমানা দিবে, এরকম কিছুই ছিল না। তো এই 3টা কেসের কারণে যেটা হয়েছে যে আমাদের এখানে ফ্যাসিজমের যে ব্যাপারটা আমাদের সংবিধানেই প্রথিত, এবং এই ফ্যাসিজমটা পরবর্তীতে একটা স্বৈরতন্ত্রের রূপ নেয়। কারণ 2014 ইলেকশন যদি আমি বিবেচনা করি, এটা কোনো ইলেকশন হয় নাই, এটা কোনো ধরনের ইলেকশনই হয় নাই। তো তখনই আওয়ামী লীগের কোনো জনসমর্থন ছিল না। ফলে 2000 আমাকে যদি বলেন, আমার বিবেচনার মধ্যে 2001 থেকে 2014 পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের 2 টার্ম বাদ যদি আমি দিই, তাহলে এটা বাংলাদেশে প্রপার ফ্যাসিজমের একটা স্কোপ ছিল, যেটা বিএনপি আওয়ামী লীগ দুজনেই ইউজ করেছে। 14 থেকে 24 ইট ওয়াজ পিওর অটোক্রেসি, তারপরও থার্ড ক্লাস অটোক্রেসি। যাই হোক, এখন এই ফ্যাসিজমের কম্পোনেন্ট তো আমাদের সংবিধানে এখনো আছে, এটাকে রিকনস্টিটিউশন করতে হবে, সে আলোচনা না যাই। এখন আপনারা কথা বলছিলেন ফ্র্যাকশনস উইদিন দি প্রো অ্যান্ড অ্যান্টি লিবারেশন ফোর্সেস। এটা সত্য যে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ছিল, আমরা দুই বক্তা আগে দুইজন, দুর্লভ ভাই এবং এর আগে দুর্লভ ভাই আগে যিনি কথা বলেছেন, যে ইয়েস অনেক জায়গায় এরকম আমরা শুনেছি মুক্তি বাহিনী আসলে ডাকাতি করেছে, এবং এটা অস্বীকার করার কিছু নেই। যুদ্ধে পরবর্তীতে বিহারি সম্প্রদায়ের সাথে যে কাজটা হয়েছে, উই ডোন্ট নো, মানে সাডেনলি আপনার যদি জেনে অবাক হবেন যে বাংলাদেশে বিহারি এবং শিখ সম্প্রদায় হঠাৎ করে কমে গেছে, এবং সেই সঙ্গে সাঁওতাল সম্প্রদায়। মুক্তিযুদ্ধের পরে এই 3 সম্প্রদায়ের জনসংখ্যা হঠাৎ করে কমে গিয়েছে। যদি 74-এর জনশুমারি এবং এর আগের 61 সালের জনশুমারি দেখেন, 3 গোষ্ঠী আসলে গায়েব, অনেক সংখ্যা কমে গিয়েছে। শিখ তো বলতে গেলে নাই, এদেরকে মারলো কে? এটা ফাইন্ড আউট করার বিষয়। আপনি কি ফাইন্ড আউট করতে পারবেন? পারবেন না। আপনার কাছে ডাটা নাই, আপনার কাছে যথেষ্ট পিওর প্রুফ নাই। আপনার কাছে কি আছে? আপনার কাছে আছে ন্যারেটিভ। আপনি একটা ডিডাকটিভ থিওরিতে চলে যাবেন, ডিডাকটিভ অ্যানালাইসিস চলে যাবেন, সেখান থেকে আপনার বিভিন্ন ন্যারেটিভ বের হবে এবং ন্যারেটিভকে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করার বিষয়টা পিওরলি পলিটিক্যাল। আপনার একটা পলিটিক্যাল আইডিওলজি থাকে, এই আইডিওলজি নিয়ে আপনি কাজ করবেন। বাংলাদেশের প্রবলেমটা হচ্ছে যে এই আইডিওলজিক্যাল চ্যালেঞ্জের যে ডিসকাশন, যে ডিবেটটা হওয়ার কথা ছিল একাডেমিয়াতে। আমি যখন কোনো পলিটিক্যাল থিওরি এস্টাবলিশ করতে চাই,
সেটা একটা ডিউ প্রসেস আছে। ডিউ প্রসেসটা হচ্ছে যে আমি একাডেমিতে এটাকে ফাইট দিব, সেই সাথে আমার পলিটিক্যালিও এটাকে চলতে হবে। একাডেমিয়াতে উইন করতে হবে, পলিটিক্যালি উইন করতে হবে। একাডেমিয়াতে উইন করতে হলে প্রপার প্রুফ, এভিডেন্স, আর্গুমেন্ট থাকতে হবে। পলিটিক্যাল ন্যারেটিভ বিল্ড আপের সময় এগুলো কাজ করে না। কাজ করে কি আসলে? কাজ করে হচ্ছে যে বডিটা এই পলিটিক্যাল ন্যারেটিভ উত্থাপন করছে, সেই পলিটিক্যাল বডিটার স্বরূপ আসলে কি? স্বরূপ মানে হচ্ছে, আর দি পিপল ফ্রেন্ডলি এনাফ? আপনি যে কোনো জায়গায় আপনি কোর আওয়ামী লীগ লোককেও জিজ্ঞেস করতে পারেন, যেহেতু আমি জানি যে জামাতের যে কোনো প্রতিষ্ঠান আপনি যদি দেখেন 100% অনেস্ট। আমি প্রচুর ব্যবসায়ী জানি, অ্যাটলিস্ট যেহেতু উত্তরায় থাকি, উত্তরের ব্যবসায়ীদের জানি যে তারা তাদের যে তার যে গুডস গুলো ইম্পোর্ট করেন সেগুলোর লোকাল ডিস্ট্রিবিউশন কারা করে? জামাতের লোকজন করে। কারণ কি? তারা ডিউ ডেটে ডেলিভারিটা দেয়, কমিটমেন্ট ঠিক রাখে, দে আর অনেস্ট উইথ দেয়ার অ্যাকাউন্টিং। ইসলামী ব্যাংক ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ব্যাংক ছিল। কেন? বিকজ জনগণ যেটা চায় যে তুমি আমাকে আমার টাকাটা মারবা না, তুমি আমাকে আমার সঙ্গে একটা সম্মানজনক আচরণ করবা, তুমি আমাকে আমার ডিউ অধিকার ঠিক মতো সময় দিবা। জামাত, আমি জামাত বিরোধী হইলেও, জামাতের পলিটিক্যাল আইডিওলজির বিরোধী হইলেও আমি এটা আমাকে মানতে হবে। এবং আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য যে আইডিওলজির লোকজন আছে তাদেরকে যদি আমি একই ইন্ডিকেটরে মাপি, এবং এখানেই জামাত সামনের দিনগুলোতে মানুষের পলিটিক্যাল যে সাপোর্ট এটা গেইন করবে, এবং তারা গেইন করবে, এটা কিছু করার নাই। এটা আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য পার্টির ব্যর্থতা যে তারা তাদের স্বরূপটাকে, তাদের যে চেহারা, তাদের যে এন্টিটিটাকে পিপল ফ্রেন্ডলি করতে পারেনি। এখন মুক্তিযুদ্ধ ৭১ প্রশ্ন বা ২৪ প্রশ্ন এটাকে আমরা একসঙ্গে করব, নাকি এটা কন্টিনিউটি হিসেবে দেখব? কি করব আসলে? এটাকে আমরা ডিভাইড করব? এখন আমি এটা আনসারটা আমাকে 47 থেকে নিতে হবে। 47 কি, আমরা এর আগেও যেতে পারি। যে আমাদের পুরো ইতিহাসটা তো, আমি যদি বাংলার ইতিহাস চিন্তা করি, এটা মোগল আমল থেকেও শুরু। মোগল আমল কি? এটা গঙ্গা রেড্ডির, আলেকজান্ডারের আমল থেকে শুরু। এটা এখনকার সময় না। আমাদের নদী বিধৌত যে এরিয়া, যে জিওগ্রাফি, এই জিওগ্রাফিটা সবসময়ই অন্যান্য দেশের আক্রমণ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছিল। হ্যাঁ, একটা সময় গিয়ে আমরা পরাজিত হই, সেটা বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু আমাদের পলিটিক্যাল কন্টিনিউটিরা সবসময়ই আমরা হিস্টোরিক্যালি অন্যদের আধিপত্য মেনে নেয় নাই। সেটা আধিপত্যটা বিভিন্ন রিজন হইতে পারে, অধিকার কেন্দ্রিক হতে পারে, সেটা রাজ্য কেন্দ্রিক হতে পারে, যে কোনো কিছু হইতে পারে। 1947 এসে আমরা যেটা করেছি, আমরা তো ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গেলাম, লাহোর প্রস্তাবের ভিত্তিতে ভাগ হয়ে গেলাম। মজার কথা এই যে লাহোর প্রস্তাবের এই যে ফোর্সটা, এটা কিন্তু মুসলিম লীগ থেকে আসে নাই, রাষ্ট্রীয় কংগ্রেস থেকে। আচ্ছা, খুব ভালো কথা। কিন্তু লাহোর প্রস্তাবে আমরা পুরো বাংলাটাকে এক করে দেখতে পারতাম, কংগ্রেসের কারণে এটা হয় নাই। তারা কংগ্রেসের একটা ভাগ চেয়েছে, তো ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গেলাম। মজার কথা যে জিন্না সাহেব, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, তিনি তো সুন্নি মুসলমান ছিলেন না। তিনি তার একটা নিজস্ব লাইফস্টাইল ছিল, যেটার সাথে পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানে বলি বা পূর্ব পাকিস্তানে বলি, তাদের অধিকাংশ মানুষের লাইফস্টাইলের সঙ্গে মিলে না। বাট হোয়াট হি ডিড, he tried to make a state, a nation, যাদের মধ্যে যারা ইসলামিক হবে, however সেকুলারিজমের একটা বীজও যেন থাকে। সেকুলারিজমের বীজটা আসলে কি? ধর্মনিরপেক্ষতার কথা যখন আমি বলি, তখন আসলে জিন্না সাহেব কি চেয়েছিলেন? জিন্না চেয়েছিলেন যে এটা, যে আমি যখন আমার ক্রিকেট টিম বানাবো, আমি দেখবো না তুমি হিন্দু না মুসলিম, সিম্পল। হাউএভার তিনি বেশি দিন বাঁচেন নাই। এর পরবর্তীতে পাকিস্তানে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে মিলিটারি ক্ষমতায়নটা। 1954 এর পরে বা 60 পরে যখন আইয়ুব খান ক্ষমতায় আসলেন, তখনও পর্যন্ত পাকিস্তান একটা সিউডো সেকুলারিজম মেনটেন করে চলেছিল। ইয়াহিয়া খান আমল পর্যন্ত ছিল, ভুট্টো আমল পর্যন্ত ছিল। জেনারেল জিয়া যখন আসেন, বাংলাদেশের জিয়া না, পাকিস্তানের জিয়া, দেন পাকিস্তান বিকেম এন ইসলামিক, প্রপার ইসলামিক কান্ট্রি অ্যাকর্ডিং টু দেম, নাও হতে পারে।
তো বাংলাদেশ কি করেছে? বাংলাদেশ, আমি যদি বলি ডিরেক্টলি, বাংলাদেশ কি পাকিস্তানের ইসলামাইজেশনটার উপর মানে ইসলামাইজেশনকে কোশ্চেন করেছিল? না, বাংলাদেশ কোশ্চেন করেছিল যে ধর্মের ভিত্তিতে আমরা ভাগ হয়েছি, খুব ভালো কথা, ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া যায়, কিন্তু একটা স্টেট চালাইতে হইলে আমাকে মানে সোশ্যাল এবং ইকোনমিক ইকুইটি নিয়ে আসতে হবে, ইকুয়ালিটি নিয়ে আসতে হবে। আমরা অনেকে ইকুয়ালিটি আর ইকুইটির মধ্যে পার্থক্য করি, এটা ভুল পার্থক্য করি। ইন্টারনেটে যে ছবিটা দেখা যায় এটা আসলে ভুল। ইকুয়ালিটি হচ্ছে একটা গোল, আর ইকুইটি হচ্ছে প্রসেস। তো প্রসেসের মধ্যে আমাদের ইকুয়ালিটি অর্জন করতে হয়। পাকিস্তান ওটা কোনোভাবে পারে নাই, কারণ মিলিটারি দ্বারা আসলে সম্ভব না। এটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি দেখবেন সম্ভব না, কারণ তারা ওইভাবে গ্রুম না। এটা যে তাদের দোষ এমনটাও না, তারা গ্রুম না, দে আর নট সাপোজ টু ডু দ্যাট, বাট দে আর ডুইং দ্যাট, কারণ মানুষ পাওয়ার হাঙ্গরি। খুব ভালো কথা। তো 71 আমরা কি করলাম? আমরা সোশ্যাল এবং ইকোনমিক যে জাস্টিসটা আমাদের লাগবে স্টেটে, আমরা ওটাকে কোশ্চেন করলাম। সেটা আওয়ামী লীগ সঠিকভাবে করতে পেরেছে কিনা, দ্যাটস হাইলি ডিবেটেবল। আই এগ্রি, দ্যাটস হাইলি ডিবেটেবল। কারণ আমরা যদি ওই আওয়ামী লীগের ওই সময়ের কথা, ওই সময় ইতিহাসটুকু দেখি এবং অন্যান্য বুদ্ধিজীবী যারা ছিলেন, বিশেষ করে শহীদুল্লাহ কায়সারের কথা যদি আপনি দেখেন, উনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ কখনোই প্রগতির পক্ষে ছিল না, আওয়ামী লীগ ছিল পপুলিজমের পক্ষে, যেটা মানুষ খায় সেটার পক্ষে। মানুষ চাচ্ছে ভাত দাও, আওয়ামী লীগ বলছে হ্যাঁ ভাত দিব। সো দ্যাটস পপুলিজম। ভাত কেমনে দিব, আসল দিতে পারবো কিনা আই ডোন্ট নো, আমার তো ইকোনমিক প্ল্যানিং নেই। তো হইলো ফাইন। এবং ইকোনমিক প্ল্যানিং না থাকার পেছনে বহু একটা ঐতিহাসিক রিজন আছে। গুরু আব্দুর রাজাক বলে গিয়েছিলেন তার থিসিস পেপারে, আপনারা যদি পড়ে থাকেন তার বইটা, যে বাংলা উপমহাদেশে কখনোই কোনো প্রপার পলিটিক্যাল দল ছিল না, কারণ একটা পলিটিক্যাল দলের একটা ইকোনমিক অ্যাম্বিশন থাকে, ইকোনমিক একটা দূরদৃষ্টি থাকে, যেটা উপমহাদেশে কংগ্রেস, মুসলিম লীগ বা অন্যান্য যে কোনো পার্টির ওই ততদিন পর্যন্ত ছিল না। আওয়ামী লীগেও ছিল না, আওয়ামী লীগেরও নাই। 2008 আওয়ামী লীগ ট্রাই করেছিল, বাট আওয়ামী লীগ কি করেছে আমরা জানি, ব্যাক ক্যালকুলেশন করে জিডিপি বাড়িয়ে দিয়েছে। তো আমরা 1971-এ ওই জায়গাটা ভেঙে আসলাম। ইন্ডিয়ার এখানে কি হাত ছিল? হাইলি ডিবেটেবল। কারণ আমি যখন একাডেমিক আর্গুমেন্টে যাব, আমাকে প্রুফ লাগবে। ডু উই হ্যাভ প্রুফ? নো, উই হ্যাভ অনলি ন্যারেটিভস। ন্যারেটিভস এখন পলিটিক্যাল অঙ্গনে মানুষজন খাবে বা খাবে না, এটা মানুষজনের উপর ছেড়ে দিতে হবে। নাগরিক কমিটির সদস্য হিসেবে আমিও চাই মানুষের উপর আমি ছেড়ে দিই, আমি মানুষের উপর কিছু দিতে চাই না। কিন্তু কোন জায়গায় আমার ডিবেটটা? আমি যে একটু আগে পলিটিক্যাল স্বরূপের কথা বললাম, যে আমি আসলে মানুষের কোন অধিকারের কথা ওটা বলবো, আমার কাজটা হবে ওই জায়গায় যে পলিটিক্যাল পার্টিগুলো আদৌ মানুষ যেটা চায়, তার রাইটস, সিভিল রাইটস এবং ইকোনমিক রাইটস, পলিটিক্যাল রাইটস, সোশ্যাল রাইটস, রিলিজিয়াস রাইটস, কালচারাল রাইটস রক্ষা করার জন্য কাজ করছে কিনা। যদি কাজ করে, কে কোন ন্যারেটিভ নিয়ে আসে আমার মাথা ব্যথা নেই, কারণ মানুষের জীবন ন্যারেটিভ দিয়ে চলে না। মানুষের জীবন, আমরা যদি আমাদের তো 77% হচ্ছে ইনফর্মাল জব। আপনারা যদি লেবার ফোর্স সার্ভে দেখে থাকেন 2017 বা 2022-এর, বাংলাদেশের 77% মানুষ ইনফর্মাল জব করে এবং তাদের মান্থলি ইনকাম 14,000 টাকা। এই মানুষকে আজও ন্যারেটিভ নিয়ে ভাবে না, এদের একটা পয়সাও দাম নাই, এদের একদিন কাজ বন্ধ, শেষ, পরের দিন অবস্থা খারাপ। সে তখন দেখবে যে কে তার সঙ্গে ভালো আচরণ করে, তার রাইটস এর জন্য কথা বলে। বাংলাদেশে পলিটিক্যাল পার্টি, আই এম সরি টু সে টু মাই ফেলো বিংস, জামাত ছাড়া আসলে কেউ করে নাই, সত্যি কথা। বামপন্থী দল টু সাম এক্সটেন্ট লেবার রাইটস নিয়ে কাজ করেছে, তাদেরকে সেই ক্রেডিটটা দিতে হবে। কিন্তু ধরেন একটা ব্যাংকিং চ্যানেল, ইসলামিক ব্যাংকের মতো অন্য কোনো ব্যাংক আপনি পাবেন? এখন আপনি পাবেন ব্র্যাক ব্যাংক বিএল দেয়, ইসলামিক ব্যাংক ডিড দ্যাট 20 years ago। অন্য ইসলামী মানে আপনি শিবিরদের রিক্রুট করার প্রসেসটা দেখেন, একটা ছেলে খাবার পায় না, তার ফ্যামিলির ওই সামর্থ্য নাই, তারা ওকে ইনভেস্টমেন্ট করেছে, তাকে খাওয়াইয়েছে, পড়িয়েছে। অন্যান্য পলিটিক্যাল পার্টি করে নাই কেন? তাই না? আপনি জামাতকে যতই দোষারোপ করেন, লাভ নাই। দে অ্যাটেন্ডেড টু দ্য বেসিক নিডস অফ হিউম্যান লাইফস, এটার ক্রেডিট জামাতকে দিতে হবে। এখন আপনি যদি জামাতকে কাউন্টার করতে যান, আগে আপনি এনশিওর করেন ইউ আর ডুইং দ্য সেম, তারপরে আপনি ন্যারেটিভের লড়াই করেন। কারণ মানুষজনের ন্যারেটিভের যে লড়াই,
দেশের কোন মানুষ কিভাবে, কে কিভাবে চলবে, সবার আগে পেট চলে, পেট লাগে। পেট না থাকলে মাথা দিয়ে আসলে কেউ চিন্তা ভাবনা করে না। তো আপনারা যদি অভিজিৎ ব্যানার্জি এবং এশার ডাফলোর পুর ইকোনমিক্স বইটা পড়ে থাকেন, ওখানে পুরোটা দেখবেন যে আমাদের যত গরিব মানুষদের যত ভুল সিদ্ধান্ত সবই হচ্ছে এই পুর ইকোনমিক্স এর একটা চক্রের কারণে। এটা তাদের হাত নাই। জামাত এই জায়গায় পলিটিক্যাল রিজনে কাজ করেছে, ক্রেডিট তাকে দিতে হবে। এখন জামাতকে যত গাইডলাইন লাভ নাই। এখন আমার একটা কমপ্লেইন হচ্ছে যে এই যে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরির যে ব্যাপারগুলো, সেটা লিবারেশনের আগের পরের ফ্যাকশন যাই করি না কেন, আমরা কি এই ডিবেট গুলো একাডেমিয়াতে করছি? প্রপার পার্সন গুলো কি এই কাজগুলো করছে? আমরা তো ফেসবুকে, ইউটিউবে অনেক কিছু খুলে বসে আছি, এগুলো সবই পলিটিক্যাল অ্যাক্টিভিটি। এবং এই পলিটিক্যাল অ্যাক্টিভিটিগুলোর প্রবলেম হচ্ছে এগুলো সাস্টেনেবল না। এগুলো একটা সময়ের পরে ভেঙে পড়বে, যেভাবে আওয়ামী লীগ করেছে, ভেঙে পড়েছে। তারা একাডেমিয়াতে প্রপার ওয়েতে চ্যানেল করতে পারে নাই, তারা সব জায়গায় জোরপূর্বক কাজ করেছে। আপনি যত জোরপূর্বক করবেন, সেটা রাষ্ট্রের পাওয়ার ইউজ করে হোক, ইনফ্লুয়েন্সিয়াল পিপলদের পাওয়ার ইউজ করে হোক, এটা ভাঙতে বাধ্য। এবং এটা কারোর জন্য লাভজনক না। লাভজনক তখনই হবে যখন আপনার থিসিস এবং আমার অ্যান্টিথিসিস নিয়ে আমি স্বাধীনভাবে কথা বলতে পারবো। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো কি এই সুযোগ আমাদের দিবে এখন পর্যন্ত? সেটা জামাত বলি, বিএনপি বলি বা হোয়াট এভার, না। আপনি এখনই যান না, এই জিনিসটা আপনি আপনার বাসায় প্র্যাকটিস করেন না। আজকে আপনার মা রান্না করেছে করলা ভাজি, বলেন করলা ভাজি খাবো না, দেখেন আপনার মা কি করে, বাপে পাঠায় দিবে বাসার বাইরে। তো এই প্র্যাকটিস গুলো তো আমাদের সমাজে নাই। আমরা বড়দের উপর কথা বলতে পারি না, এগুলো তো পার্সোনাল প্র্যাকটিস। এই প্র্যাকটিস গুলো পলিটিক্যাল পার্টি গুলোতে জাস্ট অ্যাম্পলিফাইড হয়। আপনার একটা সিস্টেম যতই ভালো হোক না কেন, সিস্টেম ইজ 100% মানে এনি মিস্টেক প্রুফ। চালাই কে? আমি তো ভুলে ভরপুর। এখন আমাকে কিভাবে চেক এন্ড ব্যালেন্স করতে হবে, সেটার যে একটা ফর্মুলা, এটা পলিটিক্যাল পার্টিগুলোকে ঠিক করতে হবে। তারা যদি এটা না করতে পারে, তাহলে ফ্যাসিজমের যে বীজটা, সেটা কনস্টিটিউশনে বলি, আমাদের সিস্টেমে বলি, থেকে যাবে। এবং যে প্রবলেমগুলোর কথা আমরা বলছি, একটাও সলিউশন আমি আসতে পারবো না। আমরা আগেও আসতে পারি নাই, এখনো পারবো না, পরেও পারবো না। এবং এই সলিউশন আমি যদি না আসতে পারি, তাহলে যেটা হবে যে আমি এটা নিয়ে ব্যস্ত থাকবো। আমার যে অন্যান্য রাইটস গুলো ব্যাপারে আছে, যেরকম ধরেন লেবার ল নিয়ে, সরি আমার বিয়ার মধ্যে মারামারি করছে, সরি। তো লেবার ল নিয়ে আপনারা কি জানেন যে বাংলাদেশে কাজী আইটি নামে একটা ফার্ম আছে? এবং এদের রিসেন্টলি এরা নাম চেঞ্জ করেছে। এবং এরা এমন কন্ট্রাক্ট দেয়, আপনি যদি 1 বছরের মধ্যে আপনি যদি চাকরি চলে যান, আপনাকে 4.5 লাখ টাকা দিতে হবে। তার একটা বন্ড সাইন নেয়। আমরা কি এদের নিয়ে কাজ করেছি? এইসব জিনিস নিয়ে কাজ করেছি? আপনি ন্যারেটিভ নিয়ে এতই ব্যস্ত যে জনগণের বেসিক হিউম্যান রাইটস কোনগুলো হইতে পারে, উই ডোন্ট নো, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আপনি এখন পলিটিক্যাল পার্টির কাছে কি বলবেন? যে প্লিজ মেক আ প্রপার প্ল্যাটফর্ম, যেখানে আমরা আমাদের ন্যারেটিভ গুলোর ডিবেটটা করতে পারি। সেটা একদিকে চলবে, সেটা তার গতিপথে চলবে। এবং আমার যে অন্যান্য সিভিল রাইটস গুলো আছে, সেটা নিয়ে আরেকভাবে কথা বলবো। এবং আমরা এই পথে যদি যেতে পারি, অনলি দেন 71 এর কন্টিনিউশনটা হবে 24 এর মাধ্যমে। 24 আমাদের মোস্ট প্রবাবলি আমরা যারা এখন মিলেনিয়াল বা জেনজি আছি, আমাদের জীবনের বিগেস্ট ইভেন্ট। এর চেয়ে বড় ইভেন্ট নাই, আর মনে হয় না হবেও। 24 we just kicked out an autocracy which started from a fascist establishment. এটা খালি মনে রাখতে হবে। এখন আপনি এটাকে কিভাবে বের করবেন, এটা কিন্তু 15 বছরের প্রবলেম না, 71 এর পরের প্রবলেম। আমাদের সংবিধান কিন্তু খুব ভালো সংবিধান না, এটা কপি পেস্ট সংবিধান, হচপচ করে লেখা হয়েছে। অন্তত 19টা ধারা আছে যেটা চেঞ্জ না করলে সংবিধান আসলে কোনো কাজের না। এখন এগুলা নিয়ে কথা বলবে কারা? ডু উই নো যে সংসদের 70 অনুচ্ছেদ একটা প্রবলেমেটিক? উই ডোন্ট নো। মানুষজন জানে না। মানুষ কি কেয়ার করে? কেয়ারও করে না। তো আমাদের কাজটা হচ্ছে মানুষজনকে জানানো, মানুষজনকে জানাইতে হবে, তাদেরকে পলিটিক্যাল বানাইতে হবে। অনলি দেন মানুষজন একটা ফ্যাসিস্ট সিস্টেমের এগেইনস্টে কথা বলতে পারবে, যে ফ্যাসিস্ট সিস্টেমটা আমাদের দেশ শুরু থেকেই এটাকে লালন পালন করে আসছে। এবং এটা যতক্ষণ পর্যন্ত সিস্টেম থাকবে,
আমাদের এই থিসিস অ্যান্টিথিসিসের লড়াইটা কখনোই একটা ফ্রুটফুল ডিসকাশনে আসবে না। আমাদের মধ্যে দূরত্ব বাড়বে, আমাদের মধ্যে হেট বাড়বে, এবং যাই বলেন না কেন আমাদের মধ্যে অ্যাগ্রেসিভনেসটা বাড়বে। কিন্তু আমরা যদি এটা প্রপার চ্যানেল করতে পারি, ফাইন। আমরা যদি আমাদের সিভিল রাইটস নিয়ে আলাদা ডিসকাশন করি, ফাইন। তো মোটা দাগে আমার কথা হচ্ছে এই যে আমাদের আসলে প্রপার চ্যানেলিং দরকার, যেটা আমাদের পলিটিক্যাল দলগুলোর থেকে প্রস্তাবনা আসতে হবে, এবং দে উইল ইমপ্লাই দিস অন দ্য হোল নেশন, যে আমাদেরকে, এবং তারা একটা ন্যাশনাল ইউনিফিকেশন পয়েন্টের মাধ্যমে তারা এটা এস্টাবলিশ করবে। এছাড়া আমি যতই ডিবেট করি লাভ নাই। আমার বাবা ধরেন ৭১-এ আমার বাবা যখন একটা গ্রামে গিয়েছিল তার বড় ভাইকে আনতে, সে আধা ঘন্টা লেট করেছিল, গিয়ে দেখে তার ওই গ্রামের সবাইকে মেরে ফেলা হয়েছে, মোটামুটি ১,৫০০ মানুষ গায়েব, মানে দে ডোন্ট এক্সিস্ট, এবং তাদের কোনো কবর নাই। তারা কই? তাদেরকে পানিতে ভেসে দেওয়া হয়েছে, একজনেরও পরিচিতি নাই, এবং এদের রেকর্ড কোথাও নাই। এদেরকে আমি কিভাবে শহীদদের খাতায় কাউন্ট করব? নোবডি নোজ। এরকম প্রচুর কাহিনী হয়েছে। আমার কোনো ডাটা নাই, যেহেতু ডাটা নাই আমি প্রজেকশনে যাব, প্রজেকশনে তো ভুল থাকবেই, ওটা নিয়ে কথাবার্তা হবে। তো যারা স্পেসিফিক পিপল, লেট দেম ডু ইট না। আর যারা পলিটিক্যাল ন্যারেটিভ করবে তাদেরকে আমরা বলি যে তুমি ভাই পলিটিক্যাল ন্যারেটিভ বানাচ্ছ, তুমি ঠিকঠাক মতো জিনিসপত্র ইউজ করো, যা মনে যায় ইচ্ছা তাই বলে দিলাম। হ্যাঁ, এটা ফ্রিডম অফ স্পিচ, ভেরি ভেরি ফাইন, কিন্তু ফ্রিডমের সাথে একটা রেসপন্সিবিলিটিও থাকে। আর উই ডুইং দ্যাট? নো। তো এটাই মোদ্দা কথা হচ্ছে এই যে আমাদের ফ্যাসিস্ট সিস্টেমটা এখনো চলমান, এবং এটা না দূর করতে পারলে আমাদের মধ্যে বিভেদটা থাকবে। আমরা কখনো এগ্রিমেন্টে পৌঁছাতে পারবো না। সলিড প্রুফ থাকলেও আমরা এগ্রিমেন্টে পৌঁছাতে পারবো না, এবং দ্যাটস নট বেনিফিশিয়াল ফর আস। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ইমতিয়াজ ভাইয়াকে, অনেক কনস্ট্রাকটিভ কিছু কথা শুনলাম। We are almost at the end of our today's session, and regarding this ভালো কিছু কথা উঠেছে ইমতিয়াজ ভাইয়া থেকে। আমরা হচ্ছে নেক্সট যাব হচ্ছে মোল্লা ভাইয়ের কাছে, এবং উইল এন্ড আওয়ার টুডেজ সেশন উইথ আহমেদ সামরান ভাই। তো মোল্লা ভাই কিছু বলতে চাচ্ছিলেন স্পেসিফিকলি, ইভেন ইমতিয়াজ ভাইও হচ্ছে বিএনপির কিছু বিষয় নিয়েও কথা তুলেছে। এর আগে দুর্লভ ভাইও যখন ওনার ন্যারেটিভ বলছিল, এটা নিয়ে আপনি অনেক কিছু বলতে চেয়েছেন। সো প্লিজ মোল্লা ভাই। ধন্যবাদ। আসলে প্রথমে আসি বিএনপির ব্যর্থতার বিষয়ে। বিএনপির ব্যর্থতার বিষয়ে আমাদের এক ভাই আমাদেরকে বললেন যে স্বৈরাচারের কারণে, মানে স্বৈরাচার টিকেছে, এটার একটা মেন কারণ ছিল হচ্ছে বিএনপি। কারণ বিএনপির বিষয়টা যেখানে আসে, এখানে আমাদের প্রায় ৪,৫০০ থেকে ৬,০০০ মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে প্রায় ৮০০-র উপরে। এখন এই বিষয়ে যদি আসি আরেকটু ভাস্টলি, সেটা হলো যে আমরা যে কালচারাল অ্যাগ্রেশনের কথা বলছিলাম, আওয়ামী লীগ আসার পর থেকে মানুষের উপর অত্যাচার করা আমার চোখের সামনে থেকে। আমি যখন ক্লাস 10-এ পড়ি, ক্লাস 10-এ এবং ক্লাস 9-এর, আমরা চায়ের দোকানে বসে চা খাচ্ছি প্রাইভেট থেকে পড়ে বের হয়ে। সে সময় কিছু পুলিশ আসলো। পুলিশ আসার পরে শিবির এই আখ্যা দিয়ে, মানে জাস্ট কোটা পূরণ করা লাগবে যে এতগুলো শিবির ধরেছি, তারা শিবির আখ্যা দিয়ে কতগুলা ছেলেকে আমাদের চোখের সামনে থেকে ধরে এনে চলে গেল। তাদের পরিচয় আদৌ শিবির না, এবং তাদেরকে ছাড়ার জন্য তাদের পরিবারের কাছ থেকে যার পরিবার যেরকম সামর্থ্য সেই হিসাবে হচ্ছে তাদের কাছে টাকা নিয়েছে। এবং এর বাইরে এটার একটা মেইন ইফেক্ট যেটা পড়েছে সেটা হচ্ছে যে আমাদের সাধারণ মানুষ যারা, এরা অনেকে ভয়ে তারা পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত হতে চায়নি। ইয়ং জেনারেশন যারা, যে পইয়াতে ওখানে গেলে তো বিএনপি বলে তুলে নেবে, ওখানে বললে তো জামাত বলে তুলে নেবে, এরকম অনেক সমস্যা আমরা ফেস করেছি। এবং আমি যখন আসি, আমি অনেক রকম সমস্যা ফেস করেছি। এবং আমার দাড়ি দেখে আমাকে জঙ্গি বলে, আমার দাড়ি দেখে আমাকে রাজাকার বলে, টিটকিরি মারে, অনেক কিছু, অনেক রকম। এখানে একটা কালচার ওয়ার চলেছে, যার কারণে আমরা যত আন্দোলন করার চেষ্টা করি, আমাদের দলীয় কর্মী থাকা সত্ত্বেও সাধারণ মানুষ সেখানে অ্যাড হচ্ছিল না। তারা মনোসম্মতি দিচ্ছিল, কিন্তু তারা যে রাস্তায় নামবে, এটা শেষে আমরা 24-এর যে আন্দোলন, 24-এর আন্দোলনে যেই দলই ক্রেডিট নিতে চাক, প্রথম ক্রেডিট হচ্ছে আমাদের ভাইদের রক্ত।
আমাদের ভাইদের রক্তের উপরে কোনো কথা নাই। বিএনপি তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে, আমাদেরকে 15 তারিখে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আমরা আন্দোলনকারীদের পক্ষে থাকি দলীয় ব্যানার ছাড়া। সেখানে আমরা ছিলাম। আমার নিজের নামে ডিবিসিতে 27 তারিখে নিউজ হয়েছিল যে আমি উস্কানিদাতা, তারপর শেখ হাসিনা পালাচ্ছে, তারপরে আমি হত্যা হুমকি দিয়েছি, আরো বহুত কিছু। এবং আমাদের সাথে হচ্ছে ছাত্র দলের ছেলেদের বিরুদ্ধেও এরকম নিউজ হয়েছে। এখন এই বিষয়টা যেটা আসে সেটা হলো যে বিএনপি তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে লড়াই করা। বলেন যাত্রাবাড়িতে, নারায়ণগঞ্জে অঞ্চলে যে লড়াই করা, উত্তরাতে বিএনপি বলেন, জামাত বলেন, সবাই লড়াই করেছে। আসলে আমরা স্টুডেন্টরা তো মোটামুটি ইউনিভার্সিটি অঞ্চল বা দখল এগুলো করেছি, এটা সত্য কথা। কিন্তু লড়াইটা আপনি পলিটিক্যাল পার্টিকে কিভাবে দিবেন এবং তাদেরকে ব্যর্থতার কাতারে নিয়ে আসা কি উচিত হবে? একটি না দুইটি মাজলুম কিংবা একাধিক মাজলুম পার্টিকে আপনি কিভাবে ব্যর্থতার কাতারে নিয়ে আসছেন, এটা একটি বড় বিষয়। আর দ্বিতীয়ত দুর্লভ ভাই বললেন যে জয় বাংলা আসলে শুধু আওয়ামী লীগের না, আমাদের বাংলাদেশের সবার। আসলে এটা আমাদের বাংলাদেশের সবার না। বাংলাদেশের সবার যদি ধরতে হয়, সেটা শেখ মুজিবের 7 মার্চের ভাষণ থেকে আমরা বাংলায় জিন্দাবাদটা পাই। সেটাকে ধরলেও বাংলাদেশের ওভারঅল সবার জন্য হচ্ছে স্লোগান হিসেবে ধরা যেতে পারে। কিন্তু জয় বাংলা যেখানে মানে তাদের পরে দলীয় স্লোগান যেখানে চেঞ্জ করে সেটা বানানো হয়েছে, সেটা জয় বাংলাকে সম্পূর্ণভাবে বাংলাদেশের স্লোগান বলা যেতে পারে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মোল্লা আজাদ ভাইকে। We are almost at the end of our today's live session এবং আহমেদ সামরান ভাই অনেকক্ষণ ধরেই উনি বলতে যাচ্ছিলেন, but sadly for the serial wise আজকে সব টপিক অ্যাকচুয়ালি কভারও করতে পারিনি। সো in a nutshell we gotta end it today, but we gotta end it with Ahmed Samran bhai. We'll listen to what he has to say. So Ahmed Samran bhai, please. তো মানে মেইন আমার যেগুলো বলা ছিল ওগুলো তো আমি ফার্স্টে বলে ফেলছি আর কি। তো এখন হচ্ছে জাস্ট ওই যে কিছু কোশ্চেন আসছে সেগুলোর অ্যান্সার দেওয়ার জন্য আর কি, খুব শর্ট অ্যান্সার দিব। তো ফার্স্টে অ্যান্সার দিই হচ্ছে যে দুজন ভাই বলছিল যে বিএনপি আর জামাত ধরেন যে ফেইল্ড, হ্যাঁ, অ্যাজ এ পলিটিক্যাল অপোজিশন ওরা ফেইল্ড। তো আমি পার্সোনালি এটা মনে করি না। ফর এক্সাম্পল দেখেন, আমি যখন হচ্ছে কারাগারে ছিলাম 10 দিনের মতো, আমি মানে ঘুম থেকে শুরু করে যদি আমি ধরি 10-12 দিনের মতো। তো মানে যখন আমাকে হচ্ছে কেরানীগঞ্জে প্রেরণ করা হয় আর কি, কাশিমপুর। তো কাশিমপুরে হচ্ছে মানে প্রায় 9.5 থেকে 10,000-এর মতো ছিলাম আমরা কয়েদি, এবং সেখানে 70 to 80% ছিল বিএনপি জামাতের লোকজন। হ্যাঁ, এটা ফ্যাক্ট। আর উত্তরায় হচ্ছে তো আন্দোলন আমি উত্তরা থেকে করছি, এবং ওই দিন তো আমি দেখছি যে 18 তারিখ মাঠ শুরুতে যে ধরাটা, আমরা ছাত্ররা যখন মানে চৌরাস্তা একটা জায়গা আছে উত্তরায় যে জমজম টাওয়ারের সামনে, সেখান থেকে জড়ো হয়ে সবাই হচ্ছে টার্গেট ছিল বিএনএস যাব। তো আমরা যেতে যেতে এই যে ইনিশিয়াল স্টেজে মাঠটা ধরা, সেটা তো ধরেন যে সেখানে টঙ্গী, খিলক্ষেত ওইসব জায়গা থেকে হচ্ছে জামাত শিবিরের লোকজন আসছে, এরপরে আজমপুরের একটা সাইড, ওই সাইড থেকে হচ্ছে বিএনপির লোকজন আসছে, এবং তারা সবাই মিলে একসাথে আন্দোলনটা করছে। সো এই 24-এর আন্দোলনে অ্যাকচুয়ালি মানে তাদের ভূমিকাটা ইনসেন্ট লেভেলে ছিল। এবং শুধু তো হচ্ছে যে মানে মাঠের আন্দোলনটাই না, এখানে বাহির থেকে অনেক আন্দোলনের বিষয় আছে, তো অনেক মেকানিজম কাজ করে। সো এই জায়গায় বিএনপি জামাতের লাইক ভূমিকা অনেক ছিল। এখন আপনি ধরেন যে 13 সালের ডিসেম্বরে খুব সম্ভবত মার্চ ফর ডেমোক্রেসি ডাক দিয়েছিল বিএনপি জামাত একসাথে, হ্যাঁ, তখন হচ্ছে যে ইলেকশনের জন্য। তো সাপোজ ওইটা হয়ে গেছিল, সফল হয়ে গেছিল, তো আমরা কি তাহলে আওয়ামী লীগের এই রূপটা দেখতে পারতাম? বা দেশের 16 কোটি জনগণ কি এই আওয়ামী লীগকে দেখতে পারতো? মানে একদিক থেকে না, আওয়ামী লীগ যে 15 বছর ছিল এটা দেশের মানুষের জন্য ভালো হয়েছে এই সেন্সে যে এই ফ্যাসিস্ট দলটা আজীবনের জন্য বাংলাদেশ থেকে শেষ হয়ে গেছে, হ্যাঁ, এদের ভবিষ্যৎ ধ্বংস। আচ্ছা, সেকেন্ড আরেকটা বিষয় আরেকজন ভাইয়া বলছিলেন, তো আমি হচ্ছে যে জেল থেকে বের হওয়ার পরেও 2 থেকে 250 জন মানুষের সাথে হচ্ছে হিলিং সার্কেল, এরপরে হচ্ছে জেআর এর থ্রুতে হচ্ছে অনেক মানুষের হচ্ছে ডকুমেন্টস নিছি। তো সেখানে একটা জিনিস হচ্ছে যে ভাইয়া বলছিলেন যে মানে বিএনপি জামাত নিয়ে, যে ওরা হচ্ছে এখনো পাকিস্তানপন্থী,
আহ, যেটা আমি পার্সোনালি মনে করি কমপ্লিটলি রং। এই জন্য যে আমি মানে কথা বলছি তো তো ধরেন একটা মানুষের বয়স 60 বা 65 বছর, 71 সালে তার বয়স কত ছিল, 5-7 বছর, সে বা দেশটা স্বাধীন হয়ে যাওয়ার পর বা এখন যারা করতেছে বা 25-30 বছরের যারা, তারা তো বাংলাদেশে থেকে বা স্বাধীন বাংলাদেশে থেকে রাজনীতি করে যেতেছে এবং তাদের সাথে কথা বলে তারা দেশকে নিয়ে ভাবে। সো এই স্বাধীনতার 54 বছর পরে এসেও যদি আমরা ওই আওয়ামী লীগের তৈরি করা ন্যারেটিভে পড়ে থাকি, সেটা একটা বড় সমস্যা আর কি। এরপরে যুদ্ধাপরাধী নিয়ে একটা কথা হচ্ছিল, তো সেখানে বিষয়টা হচ্ছে এরকম যে মানে যুদ্ধ অপরাধ আর স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা ডিফারেন্ট জিনিস। এখন যুদ্ধ অপরাধের নামে আমরা দেখছি যে সালাউদ্দিন কাদের চৌধুরী বা হচ্ছে ভাই একজনের কথা বলছিলেন, দেলোয়ার হোসেন সাইদি, ওনাদেরকে যেই মিথ্যা ট্রায়ালের মাধ্যমে যেই শাস্তিগুলো দেওয়া হয়েছে, তাদের সালাউদ্দিন কাদের চৌধুরীকে তো ফাঁসি দেওয়া হয়েছে। তো এই ধরনের বিষয়গুলো তো হচ্ছে ওদের তৈরি করা ন্যারেটিভ, মানে ওগুলা নিয়ে এখন যে আমরা চর্চা করতেছি সেগুলো আসলে ওদেরকে টিকায় রাখা হইতেছে। মানে এটা একটা বিষয়। এরপরে হচ্ছে যে 72 সংবিধান নিয়ে নাজভি ভাই খুব সুন্দর কথা বলছেন। তো মানে ওই সময়ের পর থেকে না এই সুযোগটা আসে নাই যে 72 সংবিধান থেকে একবারে ছুঁড়ে ফেলে দেওয়া। তো এখনই সময় যে এই 72 সংবিধানে তো হিউজ কিছু মিস্টেকস আছে, কিছু মানে ইন্টার কনফ্লিক্টেড, তো এই সমস্যাগুলো সমাধান করার বিষয়। আর বুদ্ধিজীবী হত্যার যেই বিষয়টা আছে ওইটা খুব মানে ডিটেইলে আলোচনা করার বিষয়। তো তো আমি হচ্ছে সাজেস্ট করব যে ইন্ডিয়ান একজন অথর, মানে খুবই মিটিকুলাস একটা জব করছে, খুবই ভালো কাজ করছে। তো শর্মিলা বোস নামে হচ্ছে একজন রাইটার। তো ওইখানে মানে ওইটা পড়লে না ক্লিয়ার হবে যে আসলে বুদ্ধিজীবীদের হত্যার পিছনে কাদের অ্যাকচুয়ালি হাত আছে। আমি এখানে ধরেন নিউক্লিয়াসের কথা তুলে কথাটা অনেক লম্বা হবে, বা কিভাবে করছে। শর্মিলা বোস অ্যাজ আ ইন্ডিয়ান সে তো কে ক্রিটিসাইজ করছে। সো তারপর আওয়ামী লীগের কি ভূমিকা ছিল এই 14ই ডিসেম্বরের এই ঘটনাগুলা, বা তার পরবর্তী জানুয়ারির 25 তারিখের পরে কিছু বুদ্ধিজীবী হত্যা। সো এই কারণে আমি বলবো যে মানে ডিটেইল আলোচনা করাটা মুশকিল, তো সেক্ষেত্রে বলবো যে ওনার ওই বইটা পড়া যেতে পারে। আর সর্বশেষ কথা আমি শেষ করতে চাই, স্লোগান নিয়ে ওয়ার্ড নিয়ে আসলে মানে এত বেশি কি বলে ডিবেটের কিছু নাই। এখন ধরেন আওয়ামী লীগের ওরা বা একটা গ্রুপ, মানে শুধু যে আওয়ামী লীগ জয় বাংলা বলতে চায় সেটা কিন্তু না, অনেকেই এই জয় বাংলাটাকে ধারণ করে, তো তারা তাদেরটা দিক। এখন যারা বাংলাদেশ জিন্দাবাদ বলতে চায় তাদেরকে কেন ক্রিটিসাইজ করে, মানে এই জিনিসটা নিয়ে আসলে মানে একটা ক্লিয়ার গ্রাউন্ড থাকা দরকার, বা সবার জন্য ইভেন একটা ফ্লোর থাকা দরকার, যার যে স্লোগান দিতে ইচ্ছা সে সেটা করতে পারে আর কি। এখন বাংলাদেশ জিন্দাবাদ বললেই যে বিএনপি আর জামাত পাকিস্তানপন্থী হয়ে গেলো, এই ধরনের ন্যারেটিভ আসলে চেঞ্জ করা দরকার। আমার কথা এখানেই শেষ। আর আপু মনে হয় হাত তুলছিলেন, আপু কিছু বলবেন? এই জায়গায় বলবো যে 2013 5ই মেতে একটা কিন্তু ট্রাই করা হয়েছিল, কিন্তু 2013 5ই মেতে যা হয়েছিল সেটা কিন্তু মিডিয়াতে আসে নাই। মিডিয়াকে রাতের অন্ধকারে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং আপনারা সবাই জানেন যে আমি ভিকটিম ফ্যামিলিরই মেয়ে। তো আমার ভাইকে মুন্তাসির ভাইয়া বলেন, শহীদ রেহান, ওকে ভাইয়াকে হচ্ছে গুলি করে মেরে ফেলা হয়, খুব কাছ থেকে গুলি করা হয়। তো 2013 সালের 5ই মেটা যদি আমাদের মিডিয়াটা যদি ফ্রি থাকতো বা ফ্রিডম অফ স্পিচ যদি তখন থাকতো, তাহলে হয়তোবা আমাদের আন্দোলন 24 পর্যন্ত গড়াতো না। এই জায়গায় আম মানে আমরা জনগণ হিসেবে চরমভাবে ব্যর্থ। বিএনপি জামায়াত তারাও ব্যর্থ, এবং আওয়ামী লীগ এই জায়গাটায় জিতে গেছে। একটা ফ্যাসিস্ট সরকার, একটা গণহত্যাকারী সরকার হিসেবে 2009 থেকে ওদের যে পদচারণা শুরু হয়েছে, 2009 বিডিআর বিদ্রোহ বলবো না, বিডিআর গণহত্যা বলবো। বিদ্রোহ নামটা তো আমাদের সাংবাদিক মুন্নি সাহা দিয়েছেন। তো বিডিআর গণহত্যা বলবো, বিডিআর গণহত্যারও কিন্তু বিচার হয়নি। আমার একটাই কথা বলা দরকার যে ন্যায় বিচার আমার পাওয়ার অধিকার আছে, সংবিধান থেকেও আছে। একটা মানুষ হিসেবে মানবাধিকার আমার ন্যায় বিচার পাওয়া। একটা রাস্তায় গুলি খেয়ে পড়ে থাকার জন্য আমার জন্ম হয়নি। আর দেশ নামক একটা অ্যাবস্ট্রাক্ট। দেশ নামক একটা অ্যাবস্ট্রাক্টের জন্য কি পরিমাণ ভালোবাসা থাকলে একজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে গুলি খেতে পারে, এই জিনিসটা আসলে আমার মাঝে মধ্যে লজিকে আসে না, বা কিভাবে এটা তাদের মধ্যে ক্রিয়েট হয় আমি জানি না। আমি অবশ্যই একজন দেশপ্রেমিক হিসেবেই বলছি যে এটা যে কত বড় চরম পর্যায়ে চলে যাওয়া একটা দেশের জন্য, দেশ নামক একটা অ্যাবস্ট্রাক্টের জন্য, এটা যারা ভিকটিম ফ্যামিলি তারা জানে। যে যায় বা যেই ফ্যামিলি হারায় সেই ফ্যামিলি জানে কষ্টটা কত দূর। এই যে 2024-এর এতগুলো শহীদ পরিবার, এদের কতজনের খবর আমরা নিয়েছি।
এতজন যে হাসপাতালে এখনো ভর্তি, এদের কতজনের খবর আমরা নিয়েছি। আমরা শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন বানিয়েছি, চেষ্টা করছি কাজ করার। কিন্তু আমরা কিন্তু 2013 সালের 5ই মেতে তাদের জন্য কিন্তু কখনো কিছু করি নাই। আমার মনে হয় সরকার এবং মিডিয়ার তাদের দিকেও মনোযোগ দেওয়া উচিত, কারণ তাদেরও ভিকটিম রয়ে গেছে। অনেক ধন্যবাদ ভাইয়া। এবার আমি ইভানের কাছে ছেড়ে দিচ্ছি। তো ধন্যবাদ আপুকে and to everyone for joining our session today. এখানে সবার বিভিন্ন টাইপের বিভিন্ন পলিটিক্যাল ফিলসফি বলি, মোরাল এথিক্যাল ভিউ পয়েন্ট বলি, হিস্টোরিক্যাল ভিউ পয়েন্ট বলি। Personally, today's session was more than expected. একটু ওয়েই টাইম লিমিটেশন যেটা ভেবেছিলাম ওটার থেকে একটু বেশি এক্সটেন্ড হয়ে গেছে। আমার নিজের অনেক স্টিল কোয়েশ্চেন আছে, আহমেদ সামরান ভাই থেকে শুরু করে মুনতাসির ভাইয়া, প্রত্যয় ভাইয়া, মোল্লা আজাদ ভাইয়া, দুর্লভ ভাইয়া, হাসান ভাইয়া, সবাইকেই। And thank you everyone for such an amazing session today. And not just because I'm saying it to everyone just because for the sake of being on the live session, but I personally really enjoyed it. আমি আজকে সারাদিন জার্নি করে এসেছি। I was totally physically active the whole day today and also yesterday, but still I was just listening to everyone. Like এতদিন হচ্ছে লাস্ট যে 3টা সেশন ছিল আমি জাস্ট বলেছি, but from today I feel like it feels more good listening to everyone here today. So আজকে এত ব্যস্ততার মধ্যে এত মানে ছুটির একটা দিন এসে এবং সবাই এত সুন্দর কনস্ট্রাকটিভ ওয়েতে প্রেজেন্টেড দেয়ার আর্গুমেন্টস, দেয়ার পয়েন্ট অফ ভিউজ ইন এভরি পার্সপেক্টিভ। আই এম প্রিটি শিওর সব কোয়েশ্চেনের অ্যান্সার আমি পার্সোনালি নিজে বলি বা ভিউয়ার্স বলি বা যে এক্সপেকটেশনস ছিল আই ডোন্ট নো কতটুকু কভার করা গিয়েছে। But I really enjoyed it personally, and I don't know about the speakers, but I really hope and request everyone to be on with this and on another series, on another session. So আজকের জন্য I want to end it here from 8 onwards team, and follow us on Twitter or X with the same name, subscribe us on YouTube, and give a like on our Facebook page with the same name. Till again, thank you everyone. Let's hope to see you soon again on another lively live session like this.